এই ক্লাসে আমরা যা শিখবো সেটার রেকর্ডিং ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আমরা শেয়ার করে দিব। সো সেখান থেকে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনো ক্লাসের কন্টেন্ট ভুলে যান, সেখান থেকে আপনারা সেটা রিকভার করে নিতে পারবেন। সো সর্বপ্রথম গ্রাফিক ডিজাইনিং শিখতে হলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, গ্রাফিক ডিজাইনিং শেখার জন্য আমাদেরকে কিছু সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে আমাদের কম্পিউটারে। সেই সফটওয়্যারগুলো কী কী? বাজারে এখন বর্তমানে অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়, যেমন হচ্ছে কি আপনার পিকাসা, তারপরে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এছাড়াও আরও অনেক ধরনের ফিগমা, এক্সডি, এ ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। তো বর্তমানে আমাদের যে কাজ, আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কাজগুলো করব, সেই কাজগুলোর জন্য আমাদের যেই সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে প্রায়োরিটি যে দুইটা সফটওয়্যারকে আমরা দিব, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি আফটার ইফেক্টস। এই দুইটা সফটওয়্যারের কাজ যদি আমরা সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারি, মোটামুটি আমরা আমাদের বাকি যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা আয়ত্ত করতে পারবো। তবে যারা এই দুইটা সফটওয়্যারে ভালো মতো অভিজ্ঞতা অর্জন করতে পারবে, তাদের আর কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তারপরেও কাজের ক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের প্লাগিং, বিভিন্ন ধরনের আদার্স থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করা প্রয়োজন হতে পারে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা শুরু করছি অ্যাডোবি ফটোশপ দিয়ে। অ্যাডোবি ফটোশপ যখন আমরা ইনস্টল করব, আপনাদেরকে আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি না, কারণ অ্যাডোবি ফটোশপ আপনারা ইনস্টল যে কোনোভাবেই করে নিতে পারেন। সো যদি কেউ অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি হয়তো বা আপনাদেরকে সেটার ডাউনলোড লিঙ্ক, ক্র্যাক ভার্সন বা যাই হোক, আমি আপনাদেরকে সেটার সাপোর্টটা দিয়ে দিব অফলাইনে। ওকে, সো আমরা এই অ্যাডোবি ফটোশপ যখন আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব, অ্যাডোবি কম্পিউটারে ইনস্টল করার পরে আমরা এখানে দেখতে পারবো, স্টার্ট মেনুতে ক্লিক করার পরে, যে এখানে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা আছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাডোবি ফটোশপের ভার্সন আছে। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কোন ধরনের কোন ভার্সনটা নিয়ে আসলে কাজ করব। আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই অ্যাডোবি ফটোশপের লেটেস্ট যেই ভার্সনটা, সেই ভার্সনটা নিয়ে কাজ করবেন। যেমন আমরা এখানে কাজ করব অ্যাডোবি ফটোশপ 2020, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা। এখন যাদের উইন্ডোজ 10 নাই, যারা উইন্ডোজ 7 ইউজার কিংবা উইন্ডোজ 7 ইউজার, তাদের জন্য হচ্ছে গিয়ে অ্যাডোবি 2020 সাপোর্ট করবে না অ্যাডোবি ফটোশপ। তাদেরকে করে নিতে হবে অ্যাডোবি সিসি অথবা হচ্ছে গিয়ে অ্যাডোবি ফটোশপ CS6। তো তারা ওই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। সেগুলো ওল্ডার ভার্সন হলেও আপনার কাজের যেই পার্সপেক্টিভগুলো সেগুলো ফুলফিল করবে। সো আমরা এই অ্যাডোবি ফটোশপ 2020কে ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার অ্যাডোবির স্প্ল্যাশ স্ক্রিন, এই স্প্ল্যাশ স্ক্রিনটা অন হচ্ছে। আপনাদের সিস্টেমের স্পিড অনুযায়ী এটা লোডিং একটা টাইম নেয়, ওই লোডিং টাইমটা শেষ হয়ে গেলে আমাদের সফটওয়্যারটা রান করবে। হ্যালো হ্যালো আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আপনাদের, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোবি ফটোশপের একটা স্ক্রিন আমাদের সামনে আসছে। আচ্ছা, আমি তার আগে একটু আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, আপনাদের মধ্যে একেবারেই ফটোশপে কাজ করেননি এমন কি কেউ আছেন? মানে ফটোশপ সম্পর্কে কোনো নলেজই নাই, এরকম কেউ কি আছেন? আমি আমার আচ্ছা, আপনার নামটা কি কাইন্ডলি? ভাই আমি সিফাত বলছিলাম। সিফাত। সিফাত, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে সিফাতের সুবিধার জন্য আমরা একদম শুরু থেকে কিছু আলোচনা করি, যেগুলো একদম বেসিক আলোচনা, যেগুলো মানে মোটামুটি কম বেশি যারা কাজ করেছেন তাদের জানার কথা। সো সিফাত, আপনি যখন ফটোশপ ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। ওকে ভাই, সাইফুদ্দিন ভাই মনে হয় কিছু বলতে চায়। জি জি অবশ্যই। আচ্ছা, এই যে আফরান জিদান, এইচপি, এদের নামগুলো কিন্তু আমি বুঝতেছি না। মুসা শাকিল, এদের নামগুলো একটু টেক্সট করেন, দ্রুত টেক্সট করেন। আমি এদের নাম, কারণ এদের নামগুলো আপনারা মেবি সংক্ষিপ্ত মিনিং করতেছেন। এইচপি, আফরান জিদান, মুসা শাকিল, আপনারা রেজিস্ট্রেশনের সময় যে নামগুলো দিবেন ওই নামগুলো দিয়ে জুমে ঢুকবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা আপনাদের নাম কিন্তু আমি শুনতে পাচ্ছি। আপনারা যে নামগুলো রেজিস্ট্রেশনে আছে আপনারা জুমে ঢুকবেন।
আচ্ছা ঠিক আছে ভাই। এখন আমি আপনাদের যেমন আফরান জিদান, জি আপনার নাম জি, কি? আপনার নাম কি ছিল? জিদানুজ্জামান নিঝুম। জানুজ্জামান নিজুম, এই তো এই জি। নামগুলো ঢুকবে। যেমন এইচপি, উনি শুনতেছে? এইচপি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আপনার নাম কি? আমার নাম জিয়াদুর রহমান স্বাধীন। জিয়াদুর রহমান। হ্যাঁ, জিয়াদুর রহমান স্বাধীন। আচ্ছা, আর মুসা শাকিল শুনতেছেন? মুসা শাকিল, মুসা শাকিল। রেসপন্স করছে না এখনো। আচ্ছা, নামটা বলতে আমাকে হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করে দেন। ওকে। যে আপনারা অনুগ্রহ করে সবাই সবার যেই নাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নামটা দিয়ে আপনারা অলওয়েজ এই ক্লাসরুমে জয়েন করবেন। এখন এখানে দেখা যাচ্ছে যে আপনাদের এখানে এইচপি নামে যিনি আছেন উনি কাইন্ডলি আপনার রেজিস্টার্ড যে নামটা সেটা একটু এখানে এডিট করে বসিয়ে দিতে পারেন। জি ভাই, একটু মিউট করতে বলেন। আচ্ছা, বাকিরা আমরা যারা আছি সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখি, হ্যাঁ, তাতে হচ্ছে গিয়ে সাউন্ড ডিস্টারবেন্স হবে না। তো ঠিক আছে, সবাই একটু মিউট করে রেখেছি আমরা। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে আমরা ফটোশপ যখন প্রথমবার ইনস্টল করার পরে অন করব তখন এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখান থেকে একদম বেসিক কিছু ইন্টারফেস যারা একদম নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু মানে কি বলে গাইডলাইন আছে অ্যাডোবি ফটোশপের, যে কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করা যায়। তবে এই জিনিসগুলো পেতে হলে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন অন থাকা লাগবে, হ্যাঁ। এখান থেকে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন গাইডলাইন, আপনারা ফটোশপের নিজস্ব কিছু টিউটোরিয়াল থাকে সেগুলো আপনারা ইজিলি এখান থেকে দেখতে পারবেন। তো যাদের ইন্টারনেট নেই তারা এই অপশনগুলো পাবে না। তো যাই হোক, আমরা যখন কাজের সুবিধার্থে আমরা ফার্স্টে কী করতে হবে, আমাদেরকে এখানে বাম পাশে দেখেন ক্রিয়েট নিউ একটা লেখা আছে। ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব, অথবা এখানে ফাইল মেনু আছে, এই ফাইল মেনু থেকে আমরা নিউতে ক্লিক করব, অথবা কিবোর্ডের যে শর্টকাট, কোনো একটা ফাইল, কোনো একটা নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল+N প্রেস করতে হবে। তো কন্ট্রোল+N আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি, কিবোর্ড থেকে প্রেস করার পরে আমি এইরকম আরেকটা ডায়লগ বক্স দেখতে পাবো। আপনারা কি দেখতে পাচ্ছেন ডায়লগ বক্সটি? জি ভাই দেখতে পাচ্ছি। এই ডায়লগ বক্স থেকে আপনারা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছেন, যেমন আপনার প্রজেক্টের নাম আমি নিলাম যে আমার ক্লাস 1, এবং এখানে ডকুমেন্ট টাইপ বলতে কি বুঝি, এখানে আমাদেরকে ফটোশপ কিছু টাইপ দিয়ে দিয়েছে ডকুমেন্টের টাইপ। যেমন আমরা ইউএস পেপারের মধ্যে আমরা দেখতে পাবো লিগ্যাল সাইজের পেপার, লেটার সাইজের পেপার, ট্যাবলয়েড পেপার। এগুলো হচ্ছে বিভিন্ন কাজে সরকারি অফিসে এই ধরনের পেপারগুলো ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখতেছি ইন্টারন্যাশনালি পেপারের কিছু মাপ আছে, যেমন A4 পেপার, F6, এই পেপারগুলোর নাম আমরা কম বেশি সবাই জানি। তারপরে যদি আপনি দেখেন যেখানে আছে ফটো, ল্যান্ডস্কেপ ফটো 3x2, 6x4, 2x3, এই ফটোগুলো আমরা ব্যবহার করি কখন? পাসপোর্টের ক্ষেত্রে, কিংবা হচ্ছে কি আমাদের যখন প্রিন্টিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের ফটোকে আমাদের কালার এডিট করা লাগে, তখন আমরা ফটো এখান থেকে ক্লিক করে আমাদের কিছু সাইজ এখান থেকে অটোমেটিক দেওয়া আছে। আমি যদি এখানে দেখেন যে 2x3 এখানে ক্লিক করি, এখানে দেখেন উইডথ আসছে 2 ইঞ্চিস এবং হাইট আসছে 3 ইঞ্চিস। তার মানে আমাকে যেই প্রজেক্টটা দেওয়া হবে, প্রজেক্টের ভিতরে একটা ডাইমেনশন থাকবে। এই ডাইমেনশনটা কিসের ডাইমেনশন সেটা আমরা দেখছি। রেজুলেশন এখানে আছে 300%, তার মানে আপনি এই ভিডিওটাকে 3 টাইমস আপনি জুম করতে পারবেন। যদি 100 দেন 100% পর্যন্ত ওই ইমেজের রেজুলেশনটা ঠিক থাকবে। যখন আপনি 100-এর উপরে চলে যাবে তখন ওটা ফেটে যাবে। এখানে আপনাদের আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, এই যে এখানে 2 ইঞ্চিস আছে, এই ইঞ্চিসে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা দেখবেন যে আরও বেশ কিছু অপশনস আছে, যেমন পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস, কলামস। এই কলামসটা ব্যবহার করা হয় আপনার পেপারের ক্ষেত্রে, পেপার অ্যাডের ক্ষেত্রে। কারণ পেপারে আপনারা জানেন যে যখন নিউজ পেপারে কোনো অ্যাড প্রোভাইড করা হয় তখন হচ্ছে গিয়ে আমাদেরকে কী করতে হয়, এই কলাম ওয়াইজ আমাদেরকে
সাইজ দিতে হয়, কারণ কলাম ওয়াইজ কিন্তু তারা প্রত্যেকটা অ্যাডের জন্য চার্জ করে। আচ্ছা, কলামটা গেল, এরপরে আসছে আপনার পয়েন্টস, পিকাস। পিকাসটা হচ্ছে কি আপনাদের যখন ওয়েবসাইটের জন্য আপনারা বিভিন্ন জিনিস ডেভেলপ করবেন, ডিজাইন করবেন, তখন কিন্তু এই ফরম্যাটটা অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে, বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন, বা এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, আপনারা পিক্সেল ব্যবহার করতে পারেন। পয়েন্টসও সেম, আপনারা ওয়েবসাইট ডিজাইনের জন্য যদি ব্যবহার করেন তাহলে আপনারা একটা রেশিও ওয়াইজ এই পয়েন্টসটা ব্যবহার করতে পারেন। পয়েন্টস এবং পিক্সেলের মাপ অলমোস্ট কাছাকাছি। পিক্সেলের সেন্টিমিটার, মিলিমিটার এগুলো আমরা বুঝি। পিক্সেলের ক্ষেত্রে আসি। পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েব মিডিয়াতে, ওয়েব কন্টেন্টে আমরা যত ধরনের ইমেজ দেখি, সেই ইমেজগুলার প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এক একটা পিক্সেল। মানে কি বলে, আমরা কোষ বলি না, মানে মানব দেহের গঠনের একক হচ্ছে কোষ, ঠিক তেমনি কোনো একটা ইমেজের একক হচ্ছে পিক্সেল। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ আলোচনা করব, এখন এগুলো নিয়ে চিন্তাভাবনা না করলেও হবে। কালার প্রোফাইল, এখানে ডিফল্ট যেটা থাকে ওয়ার্কিং আরজিবি মোডে যদি আমরা রাখি, এখানে কালার যদি আরজিবি রাখি তাহলে কালার মোড এটা থাকবে, কালার প্রোফাইল। যদি আমরা সিএমওয়াইকে দেই, কালার প্রোফাইলটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন যে সিএমওয়াইকেতে চেঞ্জ হয়ে গেছে। এটা অটো ও ফটোশপ এটা ডিটেক্ট করে নেয়। সো আমরা যেটা নিব, আমরা আরজিবি কালার মোডটা নিলাম। এখন এখানে আপনাদের বিভিন্ন ধরনের কালার মোড আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রে স্কেল কি, আরজিবি কি, সিএমওয়াই কি, কালার ল্যাব কালার কি, বিট ম্যাপ কি, এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। সো মোটামুটি যেভাবে আছে আমরা এভাবে একটা নিয়ে নিলাম। এবং আমাদের আর্টবোর্ডের সাইজ আমরা উইডথ দিলাম হচ্ছে গিয়ে 1000 পিক্সেল এবং হাইট দিলাম 1000 পিক্সেল। তাহলে স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ড আমরা পাবো। আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাদা কালারের আর্টবোর্ড চলে আসছে। এই সাদা কালারের আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে একটা মেনু বার আছে ফটোশপের। এই মেনু বারের সাথে আমরা সবাই যারা কম্পিউটার ইউজার সবাই জানি যে এখানে কিছু মেনু বার থাকে। সেই মেনু বারের মধ্যে আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। এই মেনুগুলোর ভিতরে আবার যদি আপনি ক্লিক করেন, প্রত্যেকটার ভিতরে বিভিন্ন ধরনের অপশনস আছে, বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন। এই অপশনগুলো নিয়ে আমরা আস্তে আস্তে শিখব কাজ করতে করতে, কারণ এখন আসলে এগুলো মৌখিকভাবে বলে আসলে আপনাদেরকে ওভাবে কাজ শেখানো পসিবল না। সো এর পরবর্তীতে দেখেন নিচে আরেকটা আছে, এটাকে বলা হচ্ছে কি আপনার সাব মেনু, বা অনেকে বলে হচ্ছে কি আপনার নেভিগেশন বার। এই নেভিগেশন বারের মধ্যে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফাংশন আছে। যখন আমরা যেই টুলসটা সিলেক্ট করব, আমাদের নেভিগেশন বারটা চেঞ্জ হচ্ছে। আমাদের টুলসগুলোর যেই বাম পাশে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটাকে বলা হচ্ছে টুলবার। এই টুলবারে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের টুলস, যে টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন রকমের ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করব। এবং হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যালেট আছে। এই প্যালেটগুলোর নাম হচ্ছে কালার প্যালেট, সোয়াচেস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, লার্ন, লাইব্রেরিজ, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার্স, চ্যানেলস, পাথ, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, প্যালেট আছে, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, সো এই প্যালেটগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারবো। আমরা যদি প্যালেটগুলোকে একটু এক্সপান্ড করি, এই যে উপরে দেখেন একটা অ্যারো বাটন আছে, এক্সপান্ড প্যানেল, দেখতে পাচ্ছেন? এই এক্সপান্ড প্যানেলের এই অ্যারোতে যদি ক্লিক করেন, ক্লিক করলে এই প্যানেলগুলোকে এক্সপান্ড করবে। এখানে বিভিন্ন ধরনের প্যানেল আছে, এই প্যানেলগুলোতে ক্লিক করলে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে এই জিনিসগুলো আছে, লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলে ক্লিক করবেন। তারপরে হচ্ছে কি আপনার সোয়াচেস প্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে নিতে পারি। গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট নিয়ে আসতে পারি। গ্রেডিয়েন্ট মানে তো আমরা বুঝি যে একাধিক কালারের সংমিশ্রণ, একটা কালার থেকে আরেকটা কালারের চেঞ্জেস, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। ঠিক আছে? প্যাটার্ন তো আমরা বুঝি যে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের আইকন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্যাটার্ন ফটোশপের নতুন যে ভার্সনটা 2020, এইটাতে ডিফল্ট দেওয়া আছে। হ্যাঁ, আগের ভার্সনেও কিছু আছে, তবে এই জিনিসগুলো নাই আগের ভার্সনগুলোতে। তারপরে আপনাদের বিভিন্ন কালার আছে, এখানে কালার সোয়াচেস থেকে আমরা কালার নিতে পারবো, কিংবা আমরা যদি চাই যে কাস্টম কোনো কালার নিব, সোয়াচেস যদি আমরা লক্ষ্য করি যে এই কালারগুলো আমরা পিক করতে পারবো। এখানে স্পেসিফিক কিছু কালার দেওয়া আছে, এগুলো মানে আমরা সিলেক্ট করতে পারবো। আর কালার যেই প্যালেটটা, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছা মতো কালার নিতে পারবো। আচ্ছা,
সো এখানে অনেক ধরনের প্যালেট আছে। এখন এই প্যালেটগুলোকে আমরা যদি এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন খুব ইজিলি আমরা ড্র্যাগ করতে পারছি যে আমার কালার প্যালেটটা আমি এখানে রাখবো না, আমি একটু অন্য জায়গায় রাখবো। আমি চাইলে কালার প্যালেটটাকে আমি আমার সুবিধা মতো যে কোনো জায়গায় আলাদা করে রাখতে পারি, বড় করে আমি এখানে রাখতে পারি। ওকে, আমার কাজের সুবিধার্থে আমার যখন যেই প্যালেটটা দরকার হবে আমি তখন সেই প্যালেটটাকে আলাদা করে আমি যে কোনোভাবে রাখতে পারি। এই প্যালেটটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যালেট। ফ্লোটিং মানে কি? ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান। আর আমি যেহেতু এই প্যালেটটাকে যে কোনো জায়গায় আমি স্থাপন করতে পারছি, সেজন্য এটাকে আমি বলতে পারছি যে ফ্লোটিং প্যালেট। এখন আমি যদি প্যালেটগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এখানে নিয়ে আসার পরে তো আমি মানে এখন আবার পূর্বের অবস্থায় কিভাবে ফিরে যাব, তাই না? আমার ইন্টারফেসটা দেখেন যে খুব হজবরল লাগতেছে, যে আমি কাজের জন্য আমার বারবার প্যালেটগুলো সরাইতে হবে, কিংবা আমি চাচ্ছি যে আমি এই প্যালেটগুলোকে আগের মতো করে রাখবো। তখন আমাকে কি করতে হবে? এই মেনু বারে দেখেন উইন্ডো নামে একটি অপশন আছে। এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে ওয়ার্ক স্পেস নামে একটি অপশন আছে। এই ওয়ার্ক স্পেসে ক্লিক করার পরে আমরা কোন ওয়ার্ক স্পেসে আছি? ওয়ার্ক স্পেস মানে হচ্ছে আপনার কাজের যেই প্যাটার্নগুলো, কাজের যে ধরনগুলো, আপনার টুল বারটা কোথায় আছে, আপনার সব মেনু বারটা কোথায় আছে, সবগুলো আমরা আমাদের যে পজিশনিংটা এটা আমরা ওয়ার্ক স্পেসে সেভ করে রাখতে পারি। সো আমরা কাজ করছি এসেনশিয়াল ডিফল্ট যেই ইন্টারফেসটা ফটোশপের। সো আমরা এখানে দেখেন যে নিচের দিকে রিসেট এসেনশিয়াল, মানে আমি এই এসেনশিয়াল রিসেট করতে পারবো, তাহলে আমার এই ইন্টারফেসটা পূর্বের মতো আবার আগের মতো হয়ে গেল, তাই না? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? সো যেই কোনোভাবেই আমি যদি আমি যেখানে ইচ্ছা সেখানে আমি ড্র্যাগ করতে পারি, সো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই পরবর্তীতে আমি চাইলে সেটাকে আবার ওয়ার্ক স্পেসে ক্লিক করে রিসেট এসেনশিয়ালে ক্লিক করতে পারবো। আমি চাইলে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ওয়ার্ক স্পেস বানিয়ে নিতে পারবো। যেমন আমার লার্ন এই প্যালেটটার দরকার নেই, আমি এই প্যালেটটাকে ডিলিট করে দিলাম। আমার লাইব্রেরি এই প্যালেটটার আপাতত দরকার নেই, আমি এটাকে বের করে কেটে দিলাম। আমার অ্যাডজাস্টমেন্ট এটার দরকার নেই, আমি এটাকে বের করে আমি কেটে দিলাম। না, আমার অ্যাডজাস্টমেন্টটা দরকার আছে, কিন্তু আমি তো কেটে দিলাম। তাহলে আমি কি করব? আমাকে সেই অ্যাডজাস্টমেন্ট প্যালেটটাকে আবার রিটার্ন নিয়ে আসতে হলে আমাকে যেটা করতে হবে, উইন্ডোতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এখানে উইন্ডোতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট অপশনটাতে টিক দেওয়া আছে। তার জন্য আমি এই অ্যাডজাস্টমেন্ট প্যালেটটিকে দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিই, আমার এটা হাইড হয়ে গেল। সেম একই ওয়েতে আমি যদি কালার প্যালেটটাকে নিয়ে এসে কালার প্যালেটটাকে ক্লোজ করে দেই এবং আমি পুনরায় সেই কালার প্যালেটটাকে আনতে চাই, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই উইন্ডোতে ক্লিক করে এখান থেকে দেখতে পাবো যে আমার কালার প্যালেটটা কোথায়। এই যে কালার প্যালেট, এই কালার প্যালেটে আমি ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি F6 আমি প্রেস করতে পারি, তাহলে আমার কালার প্যালেটটি আবার আমাদের সামনে ভিজিবল হবে। আমি কালার প্যালেটটিতে ক্লিক করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কালার প্যালেটটি পুনরায় আমাদের স্ক্রিনে চলে এসছে। এভাবে করে আমরা কালার প্যালেটটিকে আমাদের পছন্দ মতো জায়গায় আমরা বসিয়ে নিতে পারবো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্যালেটের এখানে মাঝখানে একটা ডিভাইডার আছে। এই ডিভাইডারের মাঝখানে যখন আপনি কোনো অ্যারো নেবেন, মাউজের অ্যারো, তখন আইকনটাকে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই আইকনটাতে ক্লিক করে মাউজের লেফট বাটনটাকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে আপনি উপরে নিচে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছোট বড় করে নিতে পারবেন। ফটোশপের এবং ইলাস্ট্রেটরের ইন্টারফেস খুবই চমৎকার, মানে ওনারা এমনভাবে এই ইন্টারফেসটা তৈরি করে দিয়েছে ডিজাইনারদের জন্য, যেন একজন ডিজাইনার খুব স্বাচ্ছন্দ্য মতো সে তার ইন্টারফেসটাকে গুছিয়ে কাজ করতে পারে, যেন সে কোনো রকমের জটিলতার সম্মুখীন না হয়। কোনো প্যালেট নিয়ে বা কোনো টুলবার নিয়ে যেন সে কোনো ধরনের বিরক্ত বোধ না করেন। সো আমরা যদি কখনো কোনো প্যালেট নিয়ে কাজ করতে চাই, এখানে আপনারা আরও অনেক ধরনের প্যালেট পাবেন যেগুলো এখানে নাই। যেমন এখানে দেখেন যে পাথ একটা প্যালেট আছে। পাথ প্যালেটে যদি আপনি ক্লিক করেন, এখানে পাথ যেহেতু আমাদের এখনও কোনো কিছু ক্রিয়েট করিনি আমরা, সেই কারণে এই প্যালেটটি এখনও কি আছে, ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, এখন আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্যালেটটি, যে ফটোশপের সেই গুরুত্বপূর্ণ প্যালেটের দিকে যদি আমরা একটু নজর দিই, তার নাম হচ্ছে লেয়ার প্যালেট। লেয়ার প্যালেট যদি আপনারা কেউ খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে উইন্ডোতে ক্লিক করে এখানে লেয়ার্স নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে দেখবেন লেয়ার প্যালেটটি চলে এসছে। এই লেয়ার প্যালেটটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অ্যাডোবি ফটোশপের জন্য। লেয়ার নিয়ে আমরা অনেক কাজ করব। আমাদের বেশিরভাগ কাজই ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করি আমাদেরকে লেয়ারগুলোকে নিয়ে কাজ করতে হয়। সো যখন আপনি নতুন একটা ফাইল বা প্রজেক্ট নেবেন, এই যে আমরা যেমন নিলাম, এরকম একটা নতুন প্রজেক্ট নেওয়ার পরপরই আপনি দেখবেন যে একটা ডিফল্ট লেয়ার ফটোশপ আপনাকে প্রোভাইড করে।
এই ডিফল্ট লেয়ারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের ডান পাশে একটি লক বাটন আছে। এই লক বাটন থাকার কারণে আমি এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে সরাতে পারছি না। এখানে আমাকে ইরোর একটি মেসেজ দিচ্ছে ফটোশপ যে আপনি কারেন্টলি সিলেক্টেড লেয়ার ব্যাকগ্রাউন্ড ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ দ্য ব্যাকগ্রাউন্ড লেয়ার অর চেঞ্জ ইট ইজ স্ট্যাকিং অর্ডার, ব্লেন্ডিং মোড অর অপাসিটি। মানে আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওর মেইন যে ইরোরটা দিচ্ছে ফটোশপ সেটা হচ্ছে কি আপনি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে মুভ করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার পাশে একটা লক আইকন আছে, মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা। আপনি এটার অপাসিটিও কমাতে পারবেন না, এটাকে আপনি কোনো ধরনের চেঞ্জও করতে পারবেন না। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লক বাটনটাকে ধরে আমরা ড্র্যাগ করে এই এখানে দেখেন যে আরও কয়েকটা অপশন আছে, যে এখানে একটা ডাস্টবিন একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই লক বাটনটাকে ধরে ডাস্টবিনে যদি আমরা ফেলে দিই এটা আনলক হয়ে গেল। অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিচ্ছি, এটা আবার লক হয়ে গেল। অথবা এখানে আচ্ছা এটা হচ্ছে এখন ডেড হয়ে আছে, আচ্ছা এটাকে আমরা এখানে ক্লিক করার মাধ্যমে এটাকে আনলক করে ফেললাম। আনলক করার পরে এখন আমি যদি চাই এটাকে আবার লক করব, উপরে দেখেন যেখানে একটা অপশন আছে লক, এই লকে ক্লিক করলে এটা আবার লক হয়ে গেল, আবার আমরা এটাকে আনলক করতে পারবো। ওকে, লক আনলক। সো প্রথমবার আমাদেরকে কী করতে হয়েছিল? প্রথমবার আমরা এটাকে ড্র্যাগ করে নিচে ফেলে দিয়েছিলাম এবং আমরা এখন চাইলে এটাকে মুভ করতে পারবো। দেখতে পাচ্ছি আমরা এটা সহজেই মুভ হচ্ছে এবং পিছনে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এর অর্থ হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, মানে এইখানটাতে কোনো ধরনের কিছু নাই। এই হোয়াইট এটা কিন্তু একটা কালার, একটা ফিল কালার। হ্যাঁ, ফিল কালার কি, স্ট্রোক কালার কি, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো বেসিক এটা একটা কালার আছে কিন্তু এই ডিজাইনটার মধ্যে। সো এই কালারটা যদি আমরা ডিলিট করে দিই, আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, কন্ট্রোল এ প্রেস করে ডিলিট প্রেস করি, দেখেন এখন এখানে কোনো কালার নেই। এখানে যদি আপনি কিছু ক্লিক করতে চান, কুড নট মুভ দ্য সিলেকশন বিকজ দ্য সিলেকশন এরিয়া ইজ এমটি, মানে হচ্ছে গিয়ে ফটোশপের এখন এই প্রজেক্টে কোনো ধরনের কালার নেই। সো আপাতত আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনরায় আমাদের সেই আগের পজিশনে চলে যাই। আচ্ছা, ফটোশপের নতুন যে ভার্সনটা সেটাতে আপনারা হাতের বাম পাশে যে টুলবার দেখতে পাচ্ছেন, এই টুলবারে এখানে বিভিন্ন ধরনের টুলস দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা টুলসের একটা করে নাম আছে। এই টুলবারের উপরে এই টুলবারটাকে আপনি চাইলে ফ্লোটিং প্যালেটের মতো ফ্লোটিং করে নিতে পারেন, যেখানে কাজের সুবিধার্থে আপনি আপনার মতো করে রাখতে পারেন। আপনি যদি মনে হয় যে আপনি বাম পাশে রাখার চাইতে আপনি ডান পাশে টুলবারটা রাখতে প্রেফার করেন, আপনি ডান পাশে রাখতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি নিচে রাখবেন, নিচেও আপনি আপনার মতো করে, বা উপরে নিচেও রাখা যায়। সো যে কোনো জায়গায় আপনি আপনার মতো করে রাখতে পারবেন। সো আমরা বাম পাশেই রাখলাম। এইখানটাতে একটা বাটন আছে, এক্সপান্ড বাটন, টুলবার এক্সপান্ড বাটন। এই এক্সপান্ড বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এটা কি করতে পারবেন, এটাকে যখন আপনি কলাপস করবেন তখন দেখবেন যে দুইটা রোতে চলে আসছে এবং এটা দেখতেও একটু সুন্দর লাগছে। আপনি সহজেই কিন্তু জিনিসগুলো খুঁজে পাবেন। এভাবে রাখলে আপনার জন্য একটু পেইনফুল হয়ে যাবে, মানে এখন আসলে ডিপেন্ড করে কে কেমন প্রেফার করে। যার যেরকম প্রেফার করবে সে সেরকমভাবে এই টুলবারটাকে রাখবে। আমাদের কাজের সুবিধার্থে যেহেতু আমরা শিখবো, তো আমরা এভাবে করে রাখছি যাতে আমার অপশনগুলোকে বেশি নিচে যেতে না হয়, আমি একটা ছোট এরিয়ার মধ্যে আমার টুলবারগুলোকে খুঁজে পাই। সো প্রথমে যে টুলবারটা আমরা এখন পর্যন্ত ব্যবহার করে আসছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুলবারটা সিলেক্ট করা আছে, এটাকে বলা হচ্ছে মুভ টুল। ওকে, এটাকে বলা হচ্ছে, এই টুলটাকে যদিও এখানে ভুল দেখাচ্ছে, এটাকে বলা হয় মার্কিউ টুল। হ্যাঁ, এখানে মুভ টুল যদিও আসছে, এটা হয়তো বা ফটোশপের ডিফল্ট একটা বাগ, যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি, অনেক সময় ক্র্যাক ভার্সনে আমরা অনেক কিছু মানে বাগ থাকে যেটা আমরা বুঝি না। সো এটা হচ্ছে কি আমাদের মুভ টুল, এটা হচ্ছে আমাদের মার্কিউ টুল। মার্কিউ টুলে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন মাউসের লেফট ক্লিক দিয়ে, দেখবেন যে আরও কয়েকটা অপশন আসছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এবং এটার শর্টকাট কি হচ্ছে এম। এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া আছে। আপনারা যখন কোনো টুলে ক্লিক করবেন, টুলসে ক্লিক করবেন, এর শর্টকাট কিও এর ডান পাশে দেওয়া আছে। আপনি কিবোর্ড থেকে যদি এম প্রেস করেন এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর এই মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি। এই শর্টকাট কিগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ হচ্ছে গিয়ে আমাদের কাজের জন্য শর্টকাট কিগুলো মানে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন কাজ করি আমাদের খুব ফাস্ট কাজ করতে হয়। আমরা যারা ফ্রিল্যান্সিং, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং করা বা আউটসোর্সিং করা, আমাদেরকে ক্লায়েন্ট একটা টাইম দিয়ে দিবে।
হ্যাঁ, আমরা যদি আওয়ারলি জব হয় কিংবা ফিক্সড প্রাইস হয়, আমাদেরকে একটা টাইম দিয়ে দিবে যে এত টাইমের মধ্যে তোমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তখন আপনি যদি বারবার ডিজাইনের মধ্যে টুলবারগুলোতে ক্লিক করে করে করতে যান, আপনার কিছুটা হলেও সময় নষ্ট হবে। সো এ কারণে আমরা শর্টকাট কিগুলোতে বেশি গুরুত্ব দিব কাজের ক্ষেত্রে। আমরা যখন প্র্যাকটিস করব, আমরা এখানে ক্লিক না করে আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে সিলেক্ট করব। আমরা এখানে ক্লিক না করে আমরা কিবোর্ড থেকে এম প্রেস করে এখানে সিলেক্ট করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিবোর্ড থেকে ভি এবং এম প্রেস করার সাথে সাথে টুল দুটো পরিবর্তন হচ্ছে, তাই না? খুব ইজিলি আমি কিন্তু চেঞ্জ করে ফেলছি। তা না হলে আমাকে কী করতে হতো, এখানে যেয়ে তারপর সিলেক্ট করতে হতো। সো যাই হোক, আমরা পরবর্তী টুলগুলো নিয়ে আলোচনা করি। পরবর্তী টুলগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু সবার ফিডব্যাক জানতে চাচ্ছি। সেটা হচ্ছে এই মেনু বার বা কিংবা প্যালেট কিংবা উইন্ডো থেকে আমরা যে আমাদের ওয়ার্ক স্পেসটাকে ঠিক করলাম, এই এতটুকুনের মধ্যে কারো কি কোনো অসুবিধা বা কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? যদি থেকে থাকে কাইন্ডলি একটু আমাকে জানান। আচ্ছা, সবাই যেহেতু এটা হচ্ছে, জি ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনার নামটা বলেন কাইন্ডলি। জি, আমি সাদিক মোহাম্মদ মুসা। জি, যে আনলক এবং লক করার বিষয়টা আমার একটু প্রবলেম হচ্ছে বুঝতে। আচ্ছা, লক এবং আনলক, হ্যাঁ, চমৎকার একটি কথা বলেছে। লক এবং আনলক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমরা যখন সবাই মিউট করে রাখেন কাইন্ডলি। লক এবং আনলক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি ক্লিয়ার হয়ে নেন। কারণ হচ্ছে পরবর্তীতে আমরা কাজের জন্য এই লক এবং আনলক বাটনটি আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। সবাই একটু মিউট করে রাখুন সবাই প্লিজ। অন মিউট কর। আচ্ছা, ধন্যবাদ। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে বেলাল হোসেন, আপনি কাইন্ডলি একটু অনুগ্রহ করে আপনি মিউট করে রাখুন। জি, ধন্যবাদ। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে লক বাটনটা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা এই লক বাটনটা, আচ্ছা আমি না এখনো সবাই মিউট করেননি মনে হয় আপনারা। আচ্ছা, সো এই লক বাটনটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা, আমি একটা শেপ ক্রিয়েট করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এঁকেছি। এই শেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে। এই রেক্ট্যাঙ্গেলে যদি আমি এখানে লক বাটনে ক্লিক করা থাকে, আমার এখানে দেখতে পাচ্ছেন যে লক বাটন। লক বাটন মানে কি? এই শেপটা লক হয়ে গেল, এটাকে কোনো ধরনের মুভ করা যাবে না, ছোট বড় করা যাবে না, এটাকে কোনোভাবেই সরানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন সরাতে যাচ্ছি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরতেছে, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা সরতেছে, কিন্তু আমার এই যে এই রেক্ট্যাঙ্গেলটা সরতেছে না। তার কারণ কি? কারণ হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের শেপটা কি করা আছে? লক করা আছে। সো যখন আমরা এই রেক্ট্যাঙ্গেলের শেপটাকে সরাতে যাবো তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে এই রেক্ট্যাঙ্গেলের শেপটার উপরে আমরা ক্লিক করে এটাকে আমরা ইজিলি মুভ করতে পারছি। ওকে, ইজিলি আমরা চাইলে এটাকে মুভ করতে পারছি, এটাকে আমরা মানে সিলেক্ট করতে পারছি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে পারছি, ছোট বড় করতে পারছি। হ্যাঁ, কিন্তু যখন এটা লক অবস্থায় থাকবে তখন কিন্তু এটাকে আমরা কোনো ধরনেরই সিলেক্ট করতে পারছি না, দেখতে পাচ্ছেন? সো এই জন্য লক করা এবং আনলক করার ইয়েটা। আনলক করবেন কীভাবে? একটা লেয়ারকে সিলেক্ট করে আপনি লক করলেন, লক করে আনলক করার জন্য আপনাকে এখানে ক্লিক করলে এটা আনলক হয়ে গেল, দেখতে পাচ্ছেন চলে গেছে। আবার যদি আপনি এটাকে ধরে এই লক আইকনটাকে যদি ক্লিক করেন, লক আইকনটাতে ক্লিক করলেও এটা আনলক হয়ে যাচ্ছে। অথবা আপনি এটাকে ড্র্যাগ করে নিচে ডাস্টবিনে নিয়ে আসলে এটা আনলক হয়ে যাচ্ছে। আমাদের আগের ভার্সনগুলো, ফটোশপের আগের যে ভার্সনগুলো, সেইগুলোতে এই অপশনটা ছিল না যে আনলক বাটনে ক্লিক করলে আনলক হয়ে যেত। এটা শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ 2020 এই অপশনটাতে এই ফাংশনটা নতুন অ্যাড হয়েছে। সো অ্যাডোবি 2020 খুবই ভালো একটা ভার্সন আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য, যেখানে আমরা খুব সহজেই অনেক আগের যে কাজগুলো একটু ডিফিকাল্ট ছিল সেই কাজগুলো আমরা খুব সহজেই করে নিতে পারবো। সো আপনি কি বুঝতে পেরেছেন যে মানে লক আনলকটা কিভাবে করে? জি, এখন আমি ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা,
সো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের আগের জায়গায়, সেটা হচ্ছে কি আমাদের যেই টুলবার নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই টুলবারে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে মুভ টুল, মার্কিউ টুল, এখানে আছে রেজর টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজ হচ্ছে গিয়ে এই টুলগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন এরিয়া সিলেক্ট করা। এই যে শুধুমাত্র এই এরিয়াটা সিলেক্ট করা, এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। আচ্ছা, সো এখানে আচ্ছা ড্রপার টুল, এই ড্রপার টুল দিয়ে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি। এই যে এখানে আপনারা কালার দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি কালারটা চেঞ্জ হয়ে গেল, ব্ল্যাক কালার হয়ে গেল। আমি যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারবো আমার আর্টবোর্ডের আশেপাশে থেকে। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যালেট আছে, এখানে একটা টুল আছে, সেই টুলে অনেক কিছু আছে। স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, রেড আই টুল। এই টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আমরা যখন কোনো ফটো এডিট করব, ফটো ম্যানিপুলেট করব, এই টুলটার গুরুত্ব কিন্তু অনেক, হ্যাঁ, অপরিসীম। মানে যারা হচ্ছে ফটো রিটাচ করে, ফটো এডিট করে, তাদের জন্য আমি বলবো এই টুলটা হচ্ছে একটা আশীর্বাদ। ওকে, সো এই টুলটা নিয়েও আমরা শিখবো। আমরা আজকে জাস্ট টুলগুলোর নাম দেখছি, টুলগুলোর চেহারার সাথে আমরা একটু পরিচিত হচ্ছি। ঘাবড়ানোর কিচ্ছু নাই, আপনাদের এই টুলগুলো মুখস্থ করতে হবে না। কাজ করতে করতে এই টুলগুলো কখন কোন টুলটা নিয়ে ব্যবহার করব, এটা আপনি অটোমেটিক আস্তে আস্তে শিখে ফেলবেন। এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা আছে। এখানে ব্রাশ টুলে যখন আপনি ক্লিক করবেন, ব্রাশ টুলের শর্টকাট কি হচ্ছে বি। আমরা যদি এই আর্টবোর্ডটা নিই এবং এই রেক্টেঙ্গেলটা ফেলে দিই, রেক্টেঙ্গেলটাকে আমরা যদি ডিলিট করে দিতে চাই, এই লেয়ারটা আমাদের দরকার নেই, সেক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, ডিলিট বাটনে প্রেস করলে, ও আচ্ছা এটা লক করা আছে যার জন্য এটা ডিলিট হচ্ছে না, এটাকে ফার্স্টে আনলক করতে হবে এবং ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি কিভাবে ডিলিট করলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। অথবা আমি যদি চাই যে এখানে দেখেন যে ডাস্টবিনে ক্লিক করি, ডাস্টবিনে ক্লিক করলেও এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই আইকনটা হচ্ছে ডিলিট আইকন। হ্যাঁ, এছাড়াও এর পাশে আরও কয়েকটা আইকন আছে লেয়ার প্যালেটের নিচে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। সো আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং এই যে লেয়ার 0, এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারটাকে, এটাকে আমরা লক করে দিলাম। লক করে দিয়ে এখন দেখেন যে আমি কিন্তু এখানে কোনো কিছু, এই ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি কিছু ড্রয়িং করতে পারছি না। যখনই কোনো কিছু ড্রয়িং করতে যাচ্ছি, ফটোশপ আমাকে ইরর বলছে, কুড নট ইউজ দ্য ব্রাশ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। ওকে, সো আমরা সহজেই বুঝে নিতে পারছি যে এটা কেন আমি ব্রাশ টুল ইউজ করতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে লেয়ারটা লক করা আছে। আমি আগেও বলেছি, যখন কোনো লেয়ার লক করা থাকবে তখন সেই লেয়ারের উপরে আমরা কোনো কিছু ড্র করতে পারবো না। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনারা কেউ কিন্তু প্রশ্ন করেননি যে লেয়ার কি, লেয়ার কাকে বলে। লেয়ারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লেয়ারের বাংলা যদি আমরা করি, লেয়ারের বাংলা হচ্ছে গিয়ে স্তর, তাই না? স্তর মানে কি, দেখেন এখানে একটা লেয়ার 0। আমি যদি এই যে এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন আরেকটা লেয়ার চলে আসছে, লেয়ার 1। আমি যদি এটাকে, এর লেয়ারের বাম পাশে দেখেন যে চোখের মতো একটা আইকন আছে, এই চোখের আইকনটা হচ্ছে ভিজিবল, ইনভিজিবল। এখানে যখন আমি ক্লিক করবো তখন দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডটা ইনভিজিবল হয়ে গেল, এখানে যখন আমি ক্লিক করলাম এটা ভিজিবল হয়ে গেল। এখন আমি ব্রাশ টুল নিয়ে যদি আমি লেয়ার 1কে সিলেক্ট করে আমি কিছু ড্র করি, আমি রাইট ক্লিক করে ব্রাশের সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। দেখেন ব্রাশের সাইজটা বড় হওয়ার সাথে সাথে আমার আইকনটা, গোল যে আইকনটা, এটাও বড় হয়ে গেছে। সো আমি যদি কিছু ড্র করি, দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাক কালারের আইকন, মানে একটা শেপ আমি ড্র করলাম। এখন এই ব্ল্যাক কালারের শেপ কেন আসলো, এখানে সাদা কেন আসলো না, লাল কেন? কারণ হচ্ছে কি আমার কালারের এখানটাতে ব্ল্যাক কালারটা সিলেক্ট করা আছে। আমি যদি কালার প্যালেট থেকে লাল কালার সিলেক্ট করে আমি যদি ড্র করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ড্র করা হচ্ছে। সো এই কালারটা দেখলে মনে হচ্ছে যে কোনো একটা স্প্রে করা হচ্ছে, তাই না? কেমন যেন একটু ব্লার একটা কালার, তাই না? এটার জন্য আমরা যদি কিবোর্ড থেকে রাইট ক্লিক করি, এখানে দেখেন হার্ডনেস আছে। সাইজটা যেভাবে আমরা ছোট বড় করেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে ড্র্যাগ করার মাধ্যমে, এবং হার্ডনেসটাকেও যদি আমরা ড্র্যাগ করে 100% দিয়ে দিই, এখন দেখেন আমার কালারের যেই ডেপথটা এখন আর ব্লার নাই। এখন দেখেন এটার মতো ব্লার নাই, এই কালারটার মতো কি ব্লার নাই, কারণ হচ্ছে এটার হার্ডনেসটা একদম 100% করা আছে। সো আমরা বুঝতে পারছি যে কীভাবে আমরা এই ব্রাশ টুলটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রয়িং আমরা করব। আমি কিবোর্ড থেকে এখন আমি যে বিষয়টা দেখাচ্ছি, লেয়ারের বিষয়টা, আমি যে এত আঁকাকি করলাম, এত কিছু ডিজাইন করলাম বা এত কিছু যে কালার দিলাম, এই কালারটা আমার এই লেয়ারে, শুধুমাত্র এই লেয়ারটাতে আছে। আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি, আমি এই লেয়ারটাতে কাজ করেছি। ওকে, সো এটাই হচ্ছে আসলে স্তর। যখন আমি লেয়ারে কাজ করব তখন আমাকে ধরে নিতে হবে ডিফারেন্ট লেয়ার আমাকে ব্যবহার করতে হবে। আমি কিবোর্ড থেকে Ctrl A প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্ট অল
কন্ট্রোল এ সিলেক্ট অলের জন্য ব্যবহার করা হয়, কিবোর্ড থেকে আমি ডিলেট করে দিতে পারি। অথবা আমি চাইলে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো নিয়ে আসলাম, আমি ডিলেট না করে আমি চাইলে স্পেসিফিক কিছু এরিয়া মুছে দিতে পারি। এই যে এখানে দেখেন যে একটা ইরেজার টুল আছে, হ্যাঁ, এই ইরেজার টুলে যদি আপনি ক্লিক করেন, এই যে ইরেজার টুলের শর্টকাট কী হচ্ছে কিবোর্ডের ই, এই ই প্রেস করার মাধ্যমে আপনি আবার একটা দেখেন যে এটা সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে আপনি মাউসের রাইট ক্লিক করে এখানে সাইজটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে আপনি স্পেসিফিক কিছু এরিয়া মুছে দিতে পারেন। দেখেন আমি মুছলাম, মোছার পরে কি হলো, এটাও কিন্তু এই যে ব্লারের মতো হয়ে গেল, তাই না? মুছার যে প্যাটার্নটাও ব্লার হয়ে গেল। এখন আমি হার্ডনেসটাকে যদি 100% করে দিই, তাহলে দেখেন মুছেছি আমি, আমার যে বর্ডারটা একদম ক্লিয়ার হয়ে মুছেছে, তাই না? এভাবে করে আমি মুছতে পারি। সো আমাদের আজকের টুলটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। আমি এখান থেকে দেখেন যে শেপ টুল আছে, এটাকে শেপ টুল বলছে। এই শেপ টুলের মধ্যে আপনার যদি ক্লিক করে ধরে রাখেন, তাহলে দেখেন যে এখানে আরও কিছু শেপ আছে, রেক্ট্যাঙ্গেল টুল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল। তো আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে কাজ করি, রেক্ট্যাঙ্গেল টুলে আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এখানে একটা প্রপার্টিস একটা প্যালেট ওপেন হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, এই প্রপার্টিস প্যালেট থেকে আপনারা এটার কালারটা চেঞ্জ করে নিতে পারেন, পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন, কিংবা আপনারা এখান থেকেও যে কোনো কালার সিলেক্ট করে দিলেও আপনাদের এখানে হয়ে যাবে। কিংবা এখানে ডাবল ক্লিক করে এই জায়গাটাতে ক্লিক করবেন, রাইট সাইডের এই জায়গাটাতে ক্লিক করলে এই কালার প্যালেটটাই আপনার এখানে শো করবে। ওকে, কালার প্যালেটটা এখানে শো করলে আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে ওকে দিয়ে দিবেন, অটোমেটিক সে কালার চেঞ্জ করে ফেলবে। এভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক এই কালারের পাশেই দেখেন যে আরেকটা কালারের অপশন আছে, এটাকে বলতেছি আমরা স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা যদি আমি লাল করে দেই, আপনারা লক্ষ্য করেন যে এখানটাতে লাল কালারের একটা বর্ডার আসছে। আমি যদি জুম করে দেখাই আপনাদের সবাইকে, এই স্ট্রোক সাইজটাকে আমি করে দিলাম 5। ওকে, সো 5 করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাল কালারের একটা বর্ডার আসছে। এই বর্ডারটার কালারটাকে আমরা বলি স্ট্রোক। বর্ডারকে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ভাষায় বলা হয় স্ট্রোক। কোনো একটা শেপ, কোনো একটা অবজেক্টের বর্ডার, চারপাশে বর্ডার এরিয়া সিলেক্ট করে দেওয়া বা সেট করে দেওয়াকে বলা হয় স্ট্রোক সেট করে দেওয়া। এই কালারটা আপনি শুধুমাত্র এই প্যালেট থেকেই না, আপনি উপরে দেখেন যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা টুল সিলেক্ট করার সাথে সাথে এখানে নেভিগেশন বারটা চেঞ্জ হয়ে যায়। এই নেভিগেশন বার থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। স্ট্রোকের কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, স্ট্রোকের কালার আপনি ব্ল্যাক দিতে পারবেন, পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তাহলে আমাদের প্রত্যেকটা ডিজাইনে দুই ধরনের কালার থাকে, একটা হচ্ছে শেপ কালার, ফিল কালার, আর একটা থাকে স্ট্রোক কালার। ঠিক এখানেও লিখাই আছে, দেখেন এখানে যদি আপনারা একটু জুম করে দেখেন ভালো করে, এটা হচ্ছে ফিল কালার লেখা আছে। ফিল কালার হচ্ছে কোনটা? আমার শেপের মধ্যবর্তী যে কালারটা। স্ট্রোক কালার কোনটা? আমার বর্ডারের কালারটা। তাহলে দুই ধরনের কালার কি? একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার হচ্ছে আমার শেপের মধ্যবর্তী কালার, স্ট্রোক কালার হচ্ছে বর্ডারের কালার। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই নেভিগেশন বারের পাশে দেখেন আরেকটা অপশন আছে, একটা দাগ দেওয়া আছে। হ্যাঁ, এই দাগটা কি? এই দাগটা হচ্ছে স্ট্রোকের প্যাটার্নটা কি হবে অ্যাকচুয়ালি। এই স্ট্রোকের প্যাটার্নটা দেখেন এখন ডট ডট ডটের মতো চলে আসছে, মানে একটা হাইফেনের মতো করে আপনার একটা বর্ডার স্ট্রোকটা চলে আসছে, বর্ডারটা। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন ডট 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 এরকম একটা চলে আসছে। এই সেম জিনিসটাই আপনি এই প্যালেট প্রপার্টিস যে প্যালেটটি আসছে, এই প্রপার্টিস প্যালেটেও আপনি পাবেন। এছাড়াও আরও মজার বিষয় আছে, এখানে আপনি আপনার পছন্দ মতো শেপ ক্রিয়েট করে আপনি এখানে স্ট্রোক আকারে ব্যবহার করতে পারবেন। সেগুলো আমরা বিভিন্ন প্রজেক্ট করার সময়, বিভিন্ন কাজ করার সময় আমরা আস্তে আস্তে শিখব। ঠিক এই স্ট্রোকের নিচে যখন আপনি এটা সিলেক্ট করলেন, এই ড্যাশ বা ডট এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে নিচে দেখেন যে ড্যাশড লাইন, এখানে টিক দেওয়া আছে। আপনি যদি টিকটা উঠায় দেন তাহলে আপনার প্লেন স্ট্রোক হয়ে যাবে। আপনি যখন এখানে টিক দিবেন তখন সেটা মানে এরকম গ্যাপ গ্যাপ করে আসবে আর কি। ঠিক আছে, ড্যাশড লাইন যেটাকে বলে। এই ড্যাশড লাইনের নিচে দেখেন যে আরও বেশ কিছু অপশনস আছে। এই অপশনসগুলো নিয়ে কি ঋত্বিক চন্দ্র সেন, আপনি এখন জয়েন করছেন? আচ্ছা, সো এই ড্যাশগুলোর মধ্যে আপনি যেটা করতে পারবেন যে এখানে যখন আপনি ক্লিক করলেন লাইনে যখন ক্লিক করলেন, লাইনের নিচের দিকে আপনি
2 লেখা আছে। এই সংখ্যাগুলোকে যদি আমরা বৃদ্ধি করি, এখানে যদি আমি 10 দিই, এখানে যদি আমি 100 হয়ে গেছে, এখানে আমি 10 দিলাম এবং এখানে আমি দিলাম 5, তাহলে কি হচ্ছে দেখেন তো, আমার স্ট্রোক সাইজটা কি হচ্ছে, কমে গেছে। আমি যখন এটাকে কম দিব, আমি যখন এটাকে 1 করে দিব, তখন দেখেন আমার স্ট্রোক সাইজের মানে এই বর্ডারের যেই স্ট্রোকের যেই হাইফেনটা সেটা ছোট হয়ে গেছে। এটাকে গ্যাপ হচ্ছে 5 মানে হচ্ছে একটা থেকে আরেকটার দূরত্ব। গ্যাপটা যদি আমি কমিয়ে দিই, আমি যদি এখানে 3 করে দেই, তাহলে দেখেন গ্যাপ কমে গেছে। আমি যদি এখানে 2 করে দেই, গ্যাপটা কমে গেছে। আবার আমি যদি এখানে ধরেন 10 করে দিই, তাহলে আমার স্ট্রোকের সাইজটা বেড়ে গেছে। সো আমি আমার প্রয়োজন মতো যে কোনোভাবে এই জিনিসগুলো করতে পারি। আচ্ছা, সো এখানে আপনারা আরেকটু লক্ষ্য করেন যে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে। এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার সাথে সাথে দেখেন আমার আগে যেই আমি কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ফটোশপ সেটা মনে রাখবে। আমি আমার প্রিভিয়াস শেপটা কি কালার কি স্ট্রোকের স্টাইল রেখেছিলাম সেইটা আমার ফটোশপ কি করছে, মনে রাখছে, আমাকে হেল্প করছে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের এই কালারটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। আমাদের এই রাউন্ডেড রেক্টেঙ্গেল 1টাকে সিলেক্ট করে আমরা এই নেভিগেশন বার থেকে কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা আমাদের এই প্রপার্টিস যে প্যালেটটি আছে প্রপার্টিস প্যালেটে ক্লিক করে প্রপার্টিস প্যালেট থেকে আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারি। সো আমরা কালারটি চেঞ্জ করে এই কালারটি নিলাম এবং এটার বর্ডারটা আমরা রাখবো প্লেন বর্ডার। প্লেন বর্ডার রাখার জন্য আমরা কি করব, স্ট্রোকের পাশে আমরা এটা এভাবে প্লেন করে দিলাম। ওকে, এর পরবর্তীতে আমি আর্টবোর্ডটাকে যদি একটু ছোট করি, ছোট করতে হলে কি করতে হবে, এই যে এখানে দেখেন জুম একটা বার আছে, ঠিক আছে, না টুল আছে। এই জুম টুলে ক্লিক করে দেখেন, জুম টুলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি আসছে, একটা ম্যাগনিফাইং আইকন চলে আসছে যার মাঝখানে একটি প্লাস আইকন আছে। এই ম্যাগনিফাইং আইকনের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, যারা ফটো ব্যবহার করি, ফটোস দেখি, আমাদের যে উইন্ডোজ ফটোস, এটার মানে হচ্ছে এখানে যদি ক্লিক করি এটা জুম হবে, জুম হয়ে গেল। আমি চাইলে আমার আর্টবোর্ডটাকে যত ইচ্ছা তত জুম করতে পারবো। এখন আমি তো চাচ্ছি যে ছোট করব, ছোট করতে হলে কি করতে হবে, এখানে তার কোনো অপশন নাই, একটাই। এই ছোট করার জন্য আমাকে কি করতে হবে, এই জুম টুলটাকে সিলেক্ট করে, জুমিং টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে, অল্ট। যারা আমরা ম্যাক ইউজার তারা হচ্ছে গিয়ে কি অপশন ইউজ করতে হবে, হ্যাঁ। আর উইন্ডোজ ইউজাররা হচ্ছে গিয়ে অল্ট প্রেস করবে কিবোর্ড থেকে। এই অল্টে ক্লিক করে আমি যদি ক্লিক করি দেখেন আস্তে আস্তে ছোট হচ্ছে। অল্টে ক্লিক করে আমি মাউস দিয়ে এটাকে ক্লিক করছি, এটা এখন কি হচ্ছে, ছোট হচ্ছে, তাই না? ছোট করতে করতে আমি ছোট করে ফেললাম। আবার আমি চাইলে জুম করতে পারতেছি, অল্ট্রা ছেড়ে দিয়ে। অল্ট্রা যখন আমি প্রেস করে রাখবো তখন হচ্ছে এটা মাইনাস আকারে থাকবে, আমি যখন অল্ট্রা ছেড়ে দিব তখন এটা প্লাস হয়ে যাবে। যখন প্লাস হয়ে যাবে তখন ক্লিক করলে জুম মানে বড় হবে, যখন মাইনাস প্রেস করব তখন এটা ছোট হবে। আরেকটা জায়গা থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আমাদের এই টোটাল ডিজাইনের নিচে দেখেন বাম পাশে একটি অপশন আছে 8.33%, মানে এই আর্টবোর্ডটাকে 8.33% করে দেখানো আছে। এই যে এখানে আপনার উপরে যেই আর্টবোর্ডের নামটা আছে, আমরা ক্লাস 1 দিয়েছিলাম, 8.33% দিয়েছিলাম, মানে ছোট করেছি, সেই পার্সেন্টেজটাও এখানে শো করছে। আমরা সরাসরি এই জায়গাটাতে ক্লিক করে এখানে যদি আমরা 100% লিখে এন্টার দিই, এটা 100% হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করে সিলেক্ট করে 50% লিখে এন্টার দিই, এখানে 50% হয়ে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এই জিনিসটা খুবই ছোট আকারে দেওয়া আছে। সো আপনারা চাইলে এখানে রাইট ক্লিক করে এই যে জুম টুলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখেন এখানেও কিন্তু বিভিন্ন জিনিস আছে। ফিট অন স্ক্রিন, এই ফিট অন স্ক্রিন হচ্ছে আপনার স্ক্রিন সাইজের মধ্যে এই আর্টবোর্ডটাকে ও ফিট করে দিবে। সো ছোট বড় করাটাও আমরা শিখে ফেললাম। কিভাবে আমরা ছোট বড় করব, আমরা এই জুম টুলটাকে সিলেক্ট করে ছোট বড় করব। ক্লিয়ার? আমরা ব্রাশ টুলটা দিয়ে বিভিন্ন ধরনের, যদি আমি একটা নতুন লেয়ার নিই, ব্রাশ টুল দিয়ে আমি বিভিন্ন ধরনের কালার নিয়ে আমি আর্ট করতে পারবো, যেটা আমার। এর পরবর্তীতে আমি চাইলে ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুলটা কিবোর্ডের শর্টকাট হচ্ছে ই প্রেস করে আমি এটাকে মুছে ফেলতে পারবো। এরপরে আমরা শিখেছিলাম মুভ টুল দিয়ে আমি কি করতে পারবো, যে কোনো একটা লেয়ারকে যদি আমি সিলেক্ট করতে চাই, এই লেয়ারের উপরে ক্লিক করলে দেখেন অটোমেটিক এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই লেয়ারে ক্লিক করলে, এই শেপে ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে।
আপনার লেয়ারটাতে একটু লক্ষ্য রাখবেন, আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, আমি যখন এটাতে ক্লিক করলাম এটা সিলেক্ট হয়ে গেছে। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের আরেকটি কাজ হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি চাইলে যে কোনো জায়গায় এটাকে পজিশন করে বসাতে পারবো। আমি চাইলে এখানেও বসাতে পারি, আমি চাইলে এখানটাতেও বসাতে পারি, আমি আমার সুবিধা মতো যে কোনো জায়গায় এটাকে বসাতে পারবো। ওকে, আচ্ছা, সো মুভ টুলের কাজ শিখলাম আমরা, এই যে আপনার ব্রাশ টুলের কাজ শিখলাম, ইরেজার টুলের কাজ শিখলাম এবং আমরা জুম টুলের কাজ শিখলাম। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টুলের কাজ শিখবো, সেটা হচ্ছে টেক্সট টুল। আচ্ছা, আমরা শেপ টুলটাকে শেষ করি। শেপ টুলে আরও অনেক কিছু আছে। শেপ টুলের মধ্যে আমরা দুইটা শেপ শিখলাম, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এবং এই টুলগুলোর মধ্যে আমরা কিভাবে কালার চেঞ্জ করবো, স্ট্রোক কিভাবে আমরা দিব, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, আমরা যখন ইলিপস টুলটা নিব, ইলিপস টুল মানে তো আমরা সবাই বুঝি যে এটা হচ্ছে একটা সার্কেল। আচ্ছা, এখন আপনারা লক্ষ্য করেন যে সার্কেলটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার পছন্দ মতো শেপ দিতে পারছি। সিলেক্ট করে মাউসে ক্লিক করে আমি কিন্তু আমার মাউসের ক্লিকটা লেফট ক্লিক এখনও মানে প্রেস করে আছি, এটা এখনও আমি রিলিজ করি নাই। সো আমি যখন প্রেস করে আমি আমার শেপটা পছন্দ মতো সরাবো, তখন এটা পছন্দ মানে এটা তার দেখাচ্ছে আমাকে যে কীভাবে এই শেপটা ক্রিয়েট হবে। সো আমি যদি এইভাবে নেই, দেখেন যে এটা মানে সার্কেল হয়েছে ঠিক আছে, বাট সার্কেলটার রেশিওটা ঠিক নাই। এই সার্কেলের রেশিও ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এই সবগুলোকে সিলেক্ট করবো কীভাবে, একটাকে সিলেক্ট করে আমি শিফট ধরে এই সবগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত একসাথে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করে দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আমি এই ইলিপস টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসে ক্লিক করলাম, ক্লিক করে আমি ধরে রাখলাম। এখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করব। শিফট প্রেস করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাউসের অ্যারোর সাথে W এবং H 172px লেখা আছে, দেখতে পাচ্ছেন? তার মানে কি? তার মানে হচ্ছে এই সার্কেলটার, এই বৃত্তটার হাইট এবং উইথ আপনার সমান থাকবে যদি আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখি। আমি যদি শিফটটাকে ছেড়ে দেই তাহলে দেখেন আমার হাইট এবং উইথ কি হচ্ছে, ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? 128 হচ্ছে হাইট এবং 570 হচ্ছে উইথ, W ফর উইথ, H ফর হাইট। বাট আমি যদি কিবোর্ড থেকে শিফট ধরে রাখি তাহলে দেখবেন যে এটার হাইট এবং উইথ সমান থাকবে। তার মানে এটার সার্কেলটা হচ্ছে একটা সম্পূর্ণ 360 একটা রেশিও বজায় রেখে এটা সার্কেল হবে। ওকে, তো আমরা যখন কোনো একটা শেপের রেশিও বজায় রাখতে চাবো তখন হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে সেটার রেশিওটাকে বজায় রাখবো। এখন আমি শিফট ধরিনি, এখন আমি শিফট ধরলাম। শিফট ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটার রেশিওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, সো আমরা একটা সার্কেল ড্র করে নিলাম। এখানে দুটো সার্কেল চলে আসছে, ইলিপস 1, ইলিপস 2। আমি ইলিপস 2টাকে ডিলিট করে দিচ্ছি। সো আমি এটাকে মুভ টুল দিয়ে আমি এটাকে বাম পাশে সরিয়ে রাখলাম। এর পরবর্তীতে আপনারা দেখেন যে আরও একটি টুল আছে যেটার নাম হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এই পলিগন টুলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন যে এখানে বিভিন্ন জিনিস আসছে। পলিগন টুলটা সিলেক্ট করে আপনি আর্টবোর্ডে একটি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটি ডায়ালগ বক্স আসছে, এটার হাইট কত হবে, উইথ কত হবে, অথবা আপনি চাইলে এই ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার পছন্দ মতো এই পলিগন টুলটা সিলেক্ট করতে পারেন। আমি শিফট ধরে রেখেছি, শিফট ধরে রাখলে এটা ওর রেশিওটা ঠিক রাখবে। সো শিফট ধরে আমি এটাকে একটা পলিগন টুল আঁকলাম এবং আমি আগেও বলেছি এটা কালারটা ও পূর্ববর্তী শেপের কালার অনুযায়ী ও নিজেকে সিলেক্ট করে নেবে। আমি যদি পলিগন টুলটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। এবং আমি এই পলিগন টুলটাকে সিলেক্ট করে আমি যদি পলিগন শেপটাকে সিলেক্ট করি, পলিগন শেপ টুলটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি আমার যে কোনো পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে পারবো। সো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম, স্ট্রোকের কালারটা আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ব্লু। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন পলিগন টুলটা হয়ে গেল। এখন এই পলিগন টুলটা সিলেক্ট করে আমরা যদি ক্লিক করি, এখানে দেখেন যেখানে কয়টি নাম্বার অফ সাইডস আছে, কয়টি? 5টি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি 1, 2, 3, 4, 5, এখানেও 5টা সাইড আছে। আমি যদি এখানে 3টা সাইড দিই, 3টা সাইড দিয়ে ওকে দেই,
দেখেন একটা চমৎকার ত্রিভুজ হয়ে গেছে, তাই না? এই সেম পলিগন শেপটাই এটা হচ্ছে ত্রিভুজ হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করে এখানে পলিগন সাইড যেটা আছে এখানে আমি যদি ধরেন 10 দেই, 10 দেওয়ার পরে আমি যদি ওকে দেই, দেখেন এখানে 10টা সাইড চলে আসছে, তাই না? 10টা সাইড চলে আসছে। আমি এখান থেকে যদি পলিগন টুলটাকে সিলেক্ট করে ক্লিক করে এই নাম্বার অফ সাইড 10টা আছে থাকুক, আমি এখান থেকে স্টারে যদি টিক করে দেই তাহলে কি আসছে দেখেন, স্টারে ক্লিক করলে দিলে এটা একটা স্টারের মতো একটা শেপ চলে আসছে। সেম জিনিস এই শেপটাতেও 10টা সাইড আছে, এটাতেও 10টা সাইড আছে, আপনারা কাউন্ট করলে দেখতে পাবেন। কিন্তু এটাকে আমি স্টার শেপ দেওয়ার কারণে এর সাইডগুলো কি কোন দিকে নিয়ে যাচ্ছে, ভেতরের দিকে এটা নিয়ে যাচ্ছে, যার কারণে এটা স্টার শেপ হয়ে গেছে। এই শেপগুলো আমাদের বিভিন্ন কাজে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো বাটন কিংবা কোনো শেপ, কোনো ডিজাইন আমরা ক্রিয়েট করবো, লোগো কিংবা কোনো ধরনের ব্যানার, পোস্টার, টি শার্ট, মকআপ, এই জিনিসগুলা আমাদেরকে খুবই হেল্প করবে, এই শেপটা, বিভিন্ন ধরনের শেপ। ওকে, সো ওভারঅল আমরা বিগত 1 ঘন্টা ধরে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে বেসিক আমাদের যেই ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা নিয়ে, এখানে আরও অনেক ধরনের টুল আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করিনি এখনও, কারণ একদিনে আসলে সবগুলো নিয়ে আলোচনা করলেও আপনাদের মনে থাকবে না। আমরা কাজ করতে করতে যখন যেই টুলটা আমাদের প্রয়োজন হবে সেই টুলটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নিব। সো এই পর্যন্ত, এখন পর্যন্ত আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো শব্দ বুঝতে না পারেন, যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা আমাকে বলতে পারেন। আপনাদের কার কি কোনো প্রশ্ন আছে, কোনো অসুবিধা, কোনো প্রশ্ন? সবাই বুঝতে পারছি তো না? জি হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা বলবেন, হ্যাঁ, ফিল ফ্রি। কারণ এখানে আপনারা সময় দিচ্ছেন, আপনারা টাইম দিচ্ছেন, অবশ্যই মানে ভালো কিছু করার জন্যই তো, তাই না? গভর্নমেন্ট আপনাদের জন্য অনেক টাকা ইনভেস্ট করেছে। সো এই ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্টের যে প্রচেষ্টা এবং আপনাদের যেই প্রচেষ্টা, এই সব কিছু যেন মানে সফল হয় সেটা নিয়ে আমরা কাজ করব, যেন আপনাদের সময়টাকে বিফলে না যায়। আর আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা ক্লাস আপনারা অ্যাটেন্ড করবেন, অবশ্যই অ্যাটেন্ড করবেন। কারণ মাঝখান থেকে 1-2টা ক্লাস যদি আপনারা মিস করেন, তাহলে আমি তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব, ক্লাস 1, ক্লাস 2, প্রত্যেকটা ক্লাসে আমি ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সো যদি আপনাদের ক্লাসগুলো মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে কোপ আপ করতে পারবেন না, মানে মেলাতে পারবেন না যে এটা কোথা থেকে আসলো। হুট করে আমি একটা জিনিস দেখালাম, আপনি ক্লাস মিস দিয়েছেন, আপনার মাথায় ঢুকবে না। তখন কি হবে, তখন আপনার এই কাজের প্রতি আগ্রহটা নষ্ট হবে। অনেক স্টুডেন্ট থাকে যারা প্রথম দিকে খুব বেশি সিরিয়াস থাকে, বাট পরবর্তীতে তারা হচ্ছে গিয়ে ক্লাসগুলো ইরেগুলার থাকার কারণে কি হয়, নতুন কোনো টপিক যদি তারা শিখতে যায় তখন তারা ব্যাপারটা ধরতে পারে না বা বুঝতে পারে না, একটু সমস্যা হয়, তখন তাদের আগ্রহটা আস্তে আস্তে কমে যায়। সো আপনাদের আগ্রহটা যেন থাকে এবং আপনারা যেন এখান থেকে কোর্সটা শেষ করে মার্কেট প্লেসগুলোতে মানে সম্পূর্ণভাবে প্রফেশনালি কাজ করতে পারেন, সেজন্য আপনাদের নিজস্ব চেষ্টা থাকতে হবে, নিজস্ব আগ্রহ থাকতে হবে এবং মানে আপনার টার্গেট থাকতে হবে যে হ্যাঁ আমি করব, আমি পারবো। গ্রাফিক্স ডিজাইনিং খুবই মজার একটা টপিক, মজার একটা সাবজেক্ট। এটা আপনারা প্রথম 2-1 দিন হয়তো বা একটু বোরিং লাগবে বা একটু বুঝতে অসুবিধা হবে, বাট আমরা যখন কাজ করতে থাকবো, কাজের সাথে সাথে দেখবেন যে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আচ্ছা, আমি 5 মিনিটের জন্য আপনাদেরকে একটা ব্রেক দিচ্ছি, আমরা ইনশাল্লাহ 5 মিনিট পরে আবার আমরা জয়েন করবো। ওকে, ঠিক আছে। হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া ওই যে সাইফুদ্দিন ভাই চ্যাটে একটাই লিখছে যে নোভা 3 এর নাম কি? আচ্ছা আচ্ছা, যারা পরবর্তীতে জয়েন করেছেন সবাই উদ্দেশ্যে আমি একটু বলি যে আপনাদের যাদের নাম আমি এখানে দেখতে পাচ্ছি, প্রিন্স, সিফাত, নোভা 3, শামীম টেলিকম, মহিপুর, তারপরে হচ্ছে গিয়ে কোথায় গেল নোভা 3, যে বিভিন্নজন বিভিন্ন নাম দিয়ে আসলে লগ ইন করেছেন। কেউ মোবাইলের নাম্বার HP, হুয়াই, নোভা i3। আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের নামগুলো এখানে আপনাদের এডিট করে, আপনাদের যেই নামে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নামগুলো আপনারা এখানে এডিট করে বসাবেন।
অনুগ্রহ করে, তাহলে আপনাদেরকে ট্র্যাক করা আমার জন্য সুবিধা হচ্ছে। এই যেমন হুয়াই নোভা 3i, এটা আসলে আপনি কে আমরা কিন্তু বুঝতে পারছি না। সো আপনি আপনার নামটা, যেই নাম দিয়ে আপনি এই কোর্সে রেজিস্ট্রেশন করেছেন, সেই নামটি এখানে কাইন্ডলি একটু উল্লেখ করে দিবেন। হ্যাঁ, যেমন এইচপি, আপনিও মানে আপনার নাম তো আসলে এইচপি না, তাই না? সো আপনি আপনার যে অরিজিনাল নামটা, সেই নামটা দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন মানে এখানে উল্লেখ করে রাখবেন, তাহলে আমাদের সকলের বুঝতে সুবিধা হবে। যেমন শামীম টেলিকম, টেলিকম তো নিশ্চয়ই আপনার নাম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সো আপনি আপনার নামটা এখানে এডিট করে দিবেন। ওকে, সো সবাই মোটামুটি দিয়েছে, দুই একজন হয়তো বুঝতে পারেনি বিষয়টা, আপনারা আশা করি একটু ঠিক করে নেবেন প্রত্যেকের নামটা। তো ঠিক আছে, আচ্ছা। সো এখন যেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমরা দেখেছি আজকে ফটোশপের কিছু ইন্টারফেসটা নিয়ে আলোচনা করেছি, ফিল কালার, স্ট্রোক কালার নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে আমরা কালার চেঞ্জ করব, কিভাবে আমরা নতুন নতুন শেপ ক্রিয়েট করব, ঠিক আছে? লাইন টুল, আচ্ছা এখানে লাইন টুল আছে, লাইন কীভাবে ক্রিয়েট করব, তারপরে হচ্ছে গিয়ে আমরা কাস্টম কীভাবে শেপ ক্রিয়েট করব, কাস্টম শেপগুলো কীভাবে ক্রিয়েট করব। এখানে দেখেন কাস্টম শেপ যদি ক্রিয়েট করতে চাই, এখানে বিভিন্ন ধরনের কাস্টম শেপ আমরা ক্রিয়েট করতে পারছি, তাই না? সো এভাবে করে আমরা চাইলে আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলো কীভাবে করতে পারি সেটা দেখলাম। আমরা আরও দেখলাম যে এখানে আমরা আমাদের লেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম হচ্ছে কি আমাদের টুল বারগুলো নিয়ে, ন্যাভিগেশন টুল নিয়ে, মেনু বার নিয়ে। ওকে, সো আমরা এখানে আরেকটু জিনিস দেখবো যে আমরা তো এত কাজ দেখলাম, এই কাজগুলো পাবো কোথা থেকে? এই কাজগুলো পাবো হচ্ছে এই যে freelancer.com। এই freelancer.com হচ্ছে মানে ওয়ার্ল্ডের বর্তমানে ওয়ান অফ দ্য লার্জ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যদি জবে ক্লিক করে গ্রাফিক্স লিখে কাজ চেক করেন, দেখেন যে এখানে প্রচুর পরিমাণে লোগো ডিজাইনের কাজ, ফটো রিটাচ, গ্রাফিক ডিজাইনার। সো এদের কাজ হচ্ছে গিয়ে দেখেন মানে অ্যাভারেজ বিডিং হচ্ছে $62, তাই না? আপনি চাইলে এর চেয়েও বেশিও বিট করতে পারেন। বিভিন্ন কাজ আছে, প্রচুর কাজ। আই নিড এ গ্রাফিক ডিজাইনার, $84। কী করাবে? সে একটা স্ট্রিমিং টুইচ ডিজাইন করাবে। টুইচটা হচ্ছে একটা মানে স্ট্রিমিং করার সময় একটা মানে কী বলে, হোম পেজ থাকে না, অনেকটা হোম পেজের মতো। স্ট্রিমিং করার সময় একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকে বা থাম্বনেইল থাকে, সেই থাম্বনেইলটা ডিজাইন করার জন্য। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে ক্যাটালগ ফর মাই ওয়েব প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাট্রাকটিভ 5 পেজ ক্যাটালগ, এরকম অনেক কাজ আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সারে কিছু কিছু কাজ আছে হচ্ছে গিয়ে আপনার $100, $200, ঠিক আছে? তারপরে এই যে লেআউট, DW এগুলো আছে। তারপর গ্রাফিক ডিজাইনার নিড আর্জেন্টলি, ছোট ছোট কাজ। এই যে দেখেন একটা প্রেজেন্টেশন তৈরি, এটার প্রাইস হচ্ছে গিয়ে $234, 100 এটা ওয়েব ডেভেলপার, এটা না। এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং গ্রাফিক, ঠিক আছে? একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং গ্রাফিক ক্রিয়েট করে দিবেন, আপনাকে $25 সে প্রোভাইড করবে। সো এই রকম করে আপনি প্রচুর কাজ পাবেন। কিছু কিছু কাজ আছে, গেম অ্যাপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, গেম অ্যাপ ডেভেলপমেন্ট দেখেন $1951, তাই না? সো এরকম আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ পাবেন। হ্যাঁ, এখানে কাজগুলো আপনাকে বিট করতে হবে প্রোফাইল ক্রিয়েট করে। আমরা এই প্রোফাইল কীভাবে ক্রিয়েট করে, কীভাবে বিট করবেন, কীভাবে কাজ করবেন, কোন কোন সময়ে কাজের বেশি আপনার UI UX ডিজাইন শেখানো হবে কি? ইয়েস, আমরা ওয়েবসাইট এবং অ্যাপ ডিজাইন শেখাবো, অবশ্যই শেখাবো। কারণ হচ্ছে এই UI UX এর কাজের ডিমান্ডটা কিন্তু বর্তমানে প্রচুর। হ্যাঁ, UI UX কি এটা যদি আমি বলি, UI হচ্ছে ইউজার ইন্টারফেস, UX হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। সো এগুলো নিয়ে আপনারা যারা নতুন, তাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা কাজের মাধ্যমে আস্তে আস্তে শিখব। আচ্ছা, এছাড়াও আরেকটা ওয়ান অফ দ্য লার্জেস্ট বা বিগেস্ট আমি বলবো যে মার্কেট প্লেস, সেটা হচ্ছে upwork.com। upwork.com-এ আপনি কাজগুলো দেখতে পাবেন। কাজগুলো দেখতে পাওয়ার জন্য আপনাকে হচ্ছে কি অবশ্যই এখানে সাইন আপ করতে হবে, লগ ইন করতে হবে। তারপরে আপনি দেখতে পাবেন যে কতগুলো কাজ অ্যাভেলেবেল। আমার এই পিসিতে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা নাই, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। হয়তো বা নেক্সট কোনো ক্লাসে আমি আপনাদেরকে স্ক্রিনশট আকারে দেখাই দিব আমার যে অরিজিনাল প্রোফাইল, যেই প্রোফাইল দিয়ে আমি কাজ করি, সেই প্রোফাইলের স্ক্রিনশট। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইন রিলেটেড অনেক কাজ আছে, ঠিক আছে? এখানে কিছু টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, এরা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার। এরকম টপ রেটেড ফ্রিল্যান্সার অনেক আছে, হ্যাঁ, অগণিত আছে। এক একজনের পার আওয়ারলি কাজ দেখেন, এক একজনের পার আওয়ার কাজ হচ্ছে $60, মানে 1 ঘন্টায় সে কত টাকা কামাচ্ছে। সে যদি ডেইলি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 6 8 কত 48, তাই না?
6/8 তার মানে হচ্ছে $480 সে পার ডে ইনকাম করছে যদি সে 8 ঘন্টা করে কাজ করে ডেইলি, রাইট? তার কাজের প্রোফাইল দেখেন, তার প্রত্যেকটা কাজ 5 স্টার। সে এখন পর্যন্ত আর্নিং করেছে 200K প্লাস, তাই না? সে টোটাল জব করেছে 200। সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখি আমরা। সাদিক আপনারা একটু মিউট করেন, মিউট করেন। স্যার কি বলে শুনি, একটু মিউট করেন। সাদিক মোহাম্মদ মুসা কাইন্ডলি একটু মিউট করে রাখি। ধন্যবাদ। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন তার জব সাকসেস 100%, মানে কি সে কোনো জব তার রিজেক্ট হয়নি বা ক্লায়েন্ট কোনো জব রিফিউজ করেননি, এবং এই সে এখন পর্যন্ত কামিয়েছেন 200K প্লাস, মানে কি 200K প্লাস মানে 200,000 মানে বলা যায় $2 লক্ষ। আচ্ছা একটু কাইন্ডলি সাদিক মুসা আপনি একটু মিউট করেন প্লিজ। ভাইয়া বুঝতে পারতেছি না, প্রচুর নয়েজ হচ্ছে, প্লিজ সবাইকে মিউট করতে বলেন। সাদিক মোহাম্মদ মুসা কাইন্ডলি একটু মিউট করেন প্লিজ। আচ্ছা তিনি মনে মিউট করেছেন এখন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা সো এই অ্যামাউন্ট সে আর্ন করেছে এবং সে টোটাল জব করেছে হচ্ছে 242টা জবের মধ্যেই সে এতগুলো টাকা আর্ন করেছে, এবং সে টোটাল কত ঘন্টা কাজ করেছে? 5561 ঘন্টা সে টোটাল কাজ করেছে, তাই না? সে অনেক পরিমাণের সময় নষ্ট করেছে, অনেক সময় নষ্ট করবো না, মানে অনেক সময় কাজ করেছে, অনেক সময় যাবত, তাই না? সো আপনাদেরকেও কিন্তু এই কাজের এই প্রোফাইলের রেটিংগুলো আপনাকে ঠিক রাখতে হবে। তার 100% জব সাকসেস, তাহলে সে টপ রেটেড কেন হবে না? অবশ্যই সে টপ রেটেড হবে। সে দেখেন তার প্রত্যেকটা বায়ারের কাজে, এই কাজটাতে সে $110 আর্ন করেছে। এখানে তার রিভিউ 5, ঠিক আছে? সে 2 ঘন্টা কাজ করেছে, তার আওয়ারলি রেট ছিল $55 করে পার আওয়ার, তাই না? তার মানে 2 ঘন্টায় সে কামিয়েছে প্রায় অলমোস্ট 10,000 টাকার মতো, তাই কি না? সো সে দেখেন বুক কভার ডিজাইন করেছে, প্রোডাক্ট ব্রোশিওর এবং লোগো, এই প্রোডাক্ট ব্রোশিওর এবং লোগো ডিজাইন করেছে সে $250। ইয়েলো পেজ অ্যান্ড অ্যাড প্রোডাকশন আর্টিস্ট, ঠিক আছে? সে এখানেই কাজ আর্ন করেছে $8,951। সে ব্রোশিওর ডিজাইন ফর আইডি কোম্পানি ব্রোশিওর ডিজাইন করেছে, ট্রেড শো ব্যানার, সিম্পল লোগো, ঠিক আছে, $61 আর্ন করেছে। গ্রাফিক ডিজাইনার এখানে কি রিলেটেড কাজ করেছে? ট্যাটু ডিজাইন, হ্যাঁ। তারপর হচ্ছে লোগো ইমপ্রুভমেন্ট, কোনো একটা লোগো ছিল সেই লোগোটাকে আরও একটু ইমপ্রুভ করে দিয়েছে সে $60 মাত্র। পোর্টফোলিও, তার পোর্টফোলিওগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে ক্লিক করলে আপনি পোর্টফোলিওগুলো দেখতে পারবেন। নেটের স্পিডের কারণে খুব সম্ভবত ওপেন হচ্ছে না, যাই হোক। সো ওভারঅল আপনাদেরকে যে বিষয়টাকে গুরুত্ব আরোপ করতে হবে সেটা হচ্ছে এই রিভিউ হচ্ছে দিন শেষে আপনার অ্যাচিভমেন্ট। আপনাকে যদি কেউ 5 স্টার রিভিউ দেয় সেটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, আর এই অ্যাচিভমেন্টটা মানে তখনই আপনি পাবেন যখন আপনি নিজে স্কিলড হবেন, আপনার নিজস্ব মানে দক্ষতা অর্জন করবেন কাজের ক্রিয়েটিভ চিন্তাভাবনার মাধ্যমে। এর পাশাপাশি আমি আরেকটি ওয়েবসাইটের কথা বলবো, সেটা হচ্ছে ট্রুল্যান্সার, যেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, বাট ইন্ডিয়ান মার্কেট প্লেস হলেও এখানে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। এখানে যদি আপনি গ্রাফিক ডিজাইনিং দিয়ে কাজ করেন, যে একটু আগে একজন আমাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করলো UI UX এর কাজ, এই যে UI UX এর কাজও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে, কাজগুলো আপনারা নাম দিয়ে খুঁজলে যদি আপনারা এখানে সার্চ করেন ফাইন্ড জব, এই ফাইন্ড জবে যদি আপনারা সার্চ করেন, এখানে ফাইন্ড জবের নিচের এদিকে যদি এসে আপনারা যদি লোগো ডিজাইন দিয়ে সার্চ করেন, লোগো ডিজাইন দিয়ে সার্চ করলে আপনারা দেখবেন যে লোগো রিলেটেড যত কাজ আছে সবগুলা এখানে শো করবে। এখানে নেটের স্পিড লোড হচ্ছে, এই যে দেখেন এই যে লোগোর কাজ, প্রচুর কাজ আছে, কাজের অভাব নেই। আপনি কয়টা সাইডে কাজ করবেন? আচ্ছা, পরবর্তীতে যে লোগো নিয়ে যে কাজটা 99 ডিজাইনস, এই সাইটটা মূলত বেশিরভাগ ইউজ করে লোগো ডিজাইনার যারা, তারা খুব বেশি ইউজ করে। এই 99 ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার, এই একমাত্র সাইট যেখানে লোগোগুলার প্রাইসিং খুব হাই হয়। হ্যাঁ, লোগোগুলো আপনার এই যে $300, $350, $500, $600, এগুলো হচ্ছে লোগো কম্পিটিশন হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের লোগো কম্পিটিশনে আপনি যদি লোগো কম্পিটিশনে জয়েন করেন,
এতে কি করে কি হবে, আপনার সাথে আরও অনেকগুলো ডিজাইনার এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আপনি তাদের সাথে কম্পিটিট করবেন, তাদের ডিজাইনগুলো আপনি দেখে শিখবেন, আপনার ডিজাইনও আপনি ইমপ্রুভ করতে পারবেন। নিজস্ব লোগো ডিজাইন নিয়ে যারা কাজ করতে চায়, মানে স্পেসিফিকভাবে লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চায়, 99designs.com তাদের জন্য একটি আদর্শ সাইট। এখান থেকে আপনারা আপনাদের কম্পিটিটরদের লোগো দেখতে পারবেন, নিজস্ব লোগো ডিজাইনের ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে কীভাবে 99 ডিজাইন থেকেও আর্ন করা সম্ভব। এরপরে আরও একটি সাইট আছে গুরু 99। guru99.com, এখানটাতে আপনারা এটা কি না, এইটা না, এই guru.com, সরি guru99 না, ডিজাইন guru.com। এই guru.comটাও কিন্তু খুব মানে ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি ফেমাস। এরপরেও আরও কিছু আছে, পিপল পার আওয়ার। হ্যাঁ, পিপল পার আওয়ারে যদি জয়েন করেন, পিপল পার আওয়ারটাতেও আপনারা জয়েন করতে পারবেন। এই পিপল পার আওয়ার, এখানে হিউজ পরিমাণে কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ফ্রিল্যান্সারের কতজন জন আছে। হ্যাঁ, এখানে টোটাল ফ্রিল্যান্সাররা কী পরিমাণে আর্ন করছে, এটা হচ্ছে টোটাল কতগুলা বিজনেস এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে আছে। সো এখানে ওয়ার্ল্ডের বলা যায় যে অলমোস্ট কত পার্সেন্ট, অ্যাটলিস্ট 20% বিজনেস এখানে ইনভলভ পিপল পার আওয়ারে, ঠিক আছে। সো এখানে অনেক জায়ান্ট কোম্পানিগুলোও এখান থেকে কাজ করায় ফ্রিল্যান্সারদেরকে দিয়ে, ঠিক আছে। সো আপনারা এই পিপল পার আওয়ারেও সাইন আপ করে ফ্রিল্যান্সার করতে পারেন। এখানে আপনারা যদি সার্চ প্রজেক্টে ক্লিক করেন, সার্চ প্রজেক্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে জবগুলো কীরকম। এই পিপল পার আওয়ারে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কাজ পাওয়া যাবে এবং এখানে আপনারা আপনাদের সুবিধা মতো কাজ খুঁজে বের করতে পারবেন। এখানে যদি আমি ডিজাইন দিয়ে সার্চ করি, ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন, সবগুলোই গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া, এই ডিজাইন দিয়ে যদি আমি ক্লিক করি, ডিজাইন দিয়ে ক্লিক করলে আপনারা দেখবেন যে লোগো ডিজাইন $50, তারপরে লেভেল ডিজাইন, এটা এখন ডলার সেট করে দেননি উনি। ট্যাটু ডিজাইন, ট্যাটু ডিজাইনটা হচ্ছে কি আপনাদের অনেকটা শেপ বলতেছি, অনেকটা নকশা, ঠিক আছে, নকশা বা হচ্ছে প্যাটার্ন ডিজাইন যেটাকে বলি আমরা। তারপর হচ্ছে হাই রেজুলেশন ইমেজ ফর প্রিন্ট, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের কাজ আছে। এই কাজগুলো দেখেন $200, $100। এই যে ওয়েবসাইট ডিজাইন $100, ঠিক আছে। এই কাজগুলো একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়তো আপনার সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে যদি আপনি নতুন হন। আর যদি আরও একটু এক্সপার্ট হন, আপনি যদি টেমপ্লেট থাকে, মকআপ থাকে, এগুলো দিয়ে আপনার সর্বোচ্চ গেলে 2 ঘন্টার মধ্যে আপনি একটা ওয়েবসাইট রেডি করে ফেলতে পারতেছেন। 2 ঘন্টার মধ্যে আপনার কাজটা কিন্তু আপনি $100 আপনি আর্ন করে নিতে পারছেন। সো গ্রাফিক ডিজাইনিংয়ের সম্ভাবনা অনেক, গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ আছে। দেখেন এখান থেকে 1 থেকে শুরু করে 55 নম্বর স্লাইড পর্যন্ত আছে। প্রত্যেকটা পেজে না হলেও 20-25টা করে আপনার কাজ আছে। তাহলে কাজের অভাব নেই, কাজ করতে জানতে হবে শুধু আপনাদের এখন, ঠিক আছে। এই যে কাজ আছে প্রচুর, দেখেন কিছু কিছু কাজ আছে রেট। ফ্রিল্যান্সিংয়ের মজার কাজটা কোন দিকে আমি বলি, ফ্রিল্যান্সিংয়ের মজা হচ্ছে গিয়ে ধরেন আপনি প্রতি মাসে সব কাজ কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্টের পাবেন না। ধরেন 2টা কাজ বা 3টা কাজ আপনি $500, $100, $200 পেয়ে গেলেন, এনাফ। আপনি যদি $200 করে যদি 2টা কাজও করেন, আপনার $400 আপনার অলমোস্ট 36-35 হাজার টাকার মতো চলে আসছে, 35-36 হাজার টাকা। সো একজন বিগিনার হিসাবে, মানে নতুন ফ্রিল্যান্সার হিসাবে 30-35 হাজার টাকা কিন্তু স্মার্ট একটা অ্যামাউন্ট। আপনি কোথাও যদি আপনি জয়েন করেন জবের ক্ষেত্রে, আপনার স্টার্টিং স্যালারি হবে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, সর্বোচ্চ 25,000 টাকা, তাই না? সো উইদাউট এক্সপিরিয়েন্স আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, মোটামুটি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইজিলি কামানো সম্ভব যদি আপনি একাগ্রভাবে আপনি মানে কাজ করে যান। সো এই প্রত্যেকটা সাইট আপনাদেরকে এই জন্য দেখালাম যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনিংয়ের সম্ভাবনা প্রচুর। হ্যাঁ, আপনারা প্রতিদিন নতুন নতুন কাজ শিখবো আমরা আস্তে আস্তে। আমরা যখনই কোনো নতুন কাজ শিখবো তখনই আমরা ওটা প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, সো এই ওভারঅল জিনিসগুলো আপনাদেরকে আজকে আমি দেখালাম। সো এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না, যে কোনো মার্কেট প্লেস সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন, মতামত, কেউ কারো কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। আপনাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকে যে আপনারা কাজ করছেন অলরেডি মার্কেট প্লেসে,
তারাও আমাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা শেয়ার করতে পারেন সবার সাথে। কেউ যদি কোনো কথা বলতে চান বলতে পারেন, নো প্রবলেম, কেউ ইন্টারেস্টেড হলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে ফেরদৌস। জি বলুন। এই যে সাইটগুলো দেখালেন মার্কেট প্লেসে, লিংক গুলো কি আমাদের গ্রুপে দেওয়া সম্ভব? সরি আরেকবার একটু বলবেন, আমি আপনার নেটওয়ার্ক আটকে আসছে। বলছি আমার এই যে সাইটগুলো লিংক গুলো দেওয়া যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে, মার্কেট প্লেসের লিংক গুলো। আচ্ছা হ্যাঁ, লিঙ্কগুলো অবশ্যই আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার কাছে একটি ফাইল ক্রিয়েট করা আছে যেখানে হচ্ছে আর একটা কথা জানার ছিল ভাইয়া, একটা কথা হচ্ছে আমাদের প্রতিদিনের ক্লাস জি এটা কি কোথাও আপলোড করে দেওয়া হবে? যদি বাই চান্স আমার একটা, আমি আজকের ক্লাসটা বাই চান্স আমি জয়েন করতে পারলাম না, তো আমি এটা দেখবো কি, এটা তো মিস হয়ে গেল আমার। এটার জন্য কি কোথাও আপলোড করে দিবেন আপনারা, যে আমি ওখান থেকে ডাউনলোড করে নিব ওই ক্লাসটা, ওই দিনের ক্লাসটা? আচ্ছা হ্যাঁ, আমি এটা প্রথমেই বলেছি, আপনি হয়তোবা একটু লেট করে জয়েন করেছেন। আমি ছিলাম না, হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম না, আমরা প্রথমে আমি হচ্ছে গিয়ে জয়েন করতে প্রতিদিনের পারি। ক্লাস আমাদের রেকর্ডিং হচ্ছে অলরেডি। স্ক্রিন শেয়ারে আপনারা হ্যাঁ। দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমাদের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। So, ও হ্যাঁ সরি, ঠিক আছে ভাই, আমি লেটে জয়েন করছি আমি, সরি। এই রেকর্ডিংটা আমরা আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব। ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। পাশাপাশি আমরা ফেসবুকে লাইভ করব, হয়তো আজকে ফার্স্ট ডে এই জন্য আমি লাইভ করছি না, বাট আজকের ক্লাসটাও আমি ফেসবুক পেজে আপনাদেরকে ইনভাইট করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, নো প্রবলেম। আর আপনি Okay, যেটা বললেন ধন্যবাদ যে ভাই। গ্রাফিক্সের যেই সাইটগুলো দেখালাম, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে সাইটগুলো দেখালাম, এই সাইটগুলোতে আমরা প্রত্যেকটা সাইটেই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো ঘাবড়ানোর কিছু নাই। আমরা এই সাইটের লিঙ্কগুলো আপনি আমাদের ক্লাসের রেকর্ডিংয়েও পেয়ে যাবেন। প্লাস আপনারা যদি চান, আমার কাছে লিস্ট আছে যে কোন কোন ওয়েবসাইটগুলোতে বেশি পরিমাণে কাজ করা যায়। যেহেতু আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, আমি কাজ করছি দীর্ঘ 8 বছর যাবত। সো আমি যেই ওয়েবসাইটগুলো থেকে ভালো রেসপন্স পাচ্ছি, আমি যেই জায়গাগুলো থেকে কাজ পাচ্ছি, সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে আমি আরেকটি সাইট একটু দেখাই যেটা খুবই গুরুত্বপূর্ণ বিগিনার যারা ফ্রিল্যান্সার তাদের জন্য। সেটা হচ্ছে fiverr.com, অনেকে fiverr.com বলে, বাট বাঙালি বা আমরা যেটা বলি আমরা fiverr.com-ই বলি। সো fiverr.com-টাও কিন্তু খুব চমৎকার একটি কাজ, কিন্তু fiverr.com-এর প্রাইসিংটা একটু কম। হ্যাঁ, fiverr.com-এ আপনি $5 করে কাজ, মানে স্টার্টিং হয় $5 করে। $5 আসতেছে হচ্ছে কি আপনার 5 × 8 = 40, তাই না? মানে অলমোস্ট $450 মতো আসতেছে। কিন্তু এই $5 আবার ফাইবার 20% করে কেটে রাখবে, যার কারণে আপনি পাবেন হচ্ছে গিয়ে হয়তো বা $320 সর্বনিম্ন। সর্বোচ্চ কাজ আরও আছে, আপনার $200, $250। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি ফাইবার থেকে সর্বোচ্চ কাজ করেছি আপনার $250 পর্যন্ত একটা ভিডিওর প্রজেক্টে। সো এই ধরনের কাজগুলো আপনারা ফাইবার থেকেও, ফাইবারের ডিজাইনের কাজও প্রচুর আছে। হ্যাঁ, ফাইবার থেকেও আপনারা স্টার্টিং ওয়াইজ কাজ করতে পারবেন। সো একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার কিছু টেকনিক আছে, একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার কিছু গাইডলাইন আছে, যেগুলো আপনারা ফলো করলে আলহামদুলিল্লাহ আপনাদের কাজ পাবেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ পাবেন। কাজ না পাওয়ার কোনো কারণ নেই। আমি বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, আমি মাঝে মধ্যে দেখি যে অনেক ফ্রিল্যান্সাররাই হতাশ হয়ে বলেন যে আমি প্রোফাইল ক্রিয়েট করেছি আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, আমি এখন পর্যন্ত কোনো কাজ পাইনি, কোনো বায়ার আমাকে কাজ দিচ্ছে না। সো ব্যাপারগুলো হতাশাজনক। কারণ হচ্ছে গিয়ে তিনি প্রকৃত গাইডলাইন বা টেকনিকগুলো ফলো করেননি। আপনি সুন্দর করে প্রোফাইল ক্রিয়েট করলেন, সুন্দর করে আপনার পোর্টফোলিও অ্যাড করলেন, কিন্তু আপনি বায়ারকে সঠিকভাবে বিট করতে পারলেন না, বায়ারের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারলেন না, তাহলে বায়ার আপনাকে কাজ দিবে না। বায়ারের সাথে কমিউনিকেশন স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। কোন টাইমে আপনি কাজ পাবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিভাবে আপনি কাজগুলোকে বিট করবেন সেই বিষয়, নিয়মকানুনগুলো আপনাকে জানতে হবে, তাহলেই আপনি কাজ পাওয়া সম্ভব। অসম্ভব বলে কিছু নেই ফ্রিল্যান্সিং সেক্টরে। কারণ আমি যখন কাজ শুরু করি 2012 সালে, আমার কোনো মেন্টর ছিল না, আমার কোনো গাইডেন্স ছিল না। আমি নিজে শিখেছি, নিজে ফেইলিওর হয়েছি, নিজের সাকসেস পেয়েছি। সো আলহামদুলিল্লাহ আপনারাও আমার মেন্টরের থেকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই কাজ পাবেন, আমি বিশ্বাস করি। সো আমি আপনাদেরকে সেই টিপসগুলো, সেই ট্রিকগুলো শিখিয়ে দিব যে কীভাবে এই ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে কাজ পাওয়া যায়। হ্যাঁ, কিছু কি বলে সিক্রেট টিপসও আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো অনলাইনে না হলে অফলাইনে আমি আপনাদের সাথে শেয়ার করবো, নো প্রবলেম। আচ্ছা, সো ওভারঅল এই কয়েকটা সাইটে যদি আপনারা কাজ করেন, আমার মনে হয় মান্থলি স্টার্টিংয়ে আপনারা 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আমি 2012 সালে আমার ইনকাম ছিল, ফার্স্ট মাসে আমার ইনকাম ছিল 15,000 প্লাস। হ্যাঁ, ফার্স্ট মাসে।
তো আমি অত ডেডিকেটেড ছিলাম না, আমি কাজ করেছি মাত্র একটি ওয়েবসাইটে odex.com। তখন আমি জানতামই না যে ওডেক্সের পরেও ছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করা যায়। তো আমি একটা ওয়েবসাইট থেকে 15,000 টাকা কামিয়েছি। আপনারা চাইলে এরকম যদি 4-5টা ওয়েবসাইটে একসাথে প্রোফাইলগুলো ক্রিয়েট করেন, আপনারা এখানে 4-5টা ওয়েবসাইট থেকে একটা ভালো রেভিনিউ আর্ন করা সম্ভব। সো ঠিক আছে, আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা, আর কারো কোনো মতামত? কেউ কি আছেন এমন যে অলরেডি কাজ করছেন মার্কেট প্লেসগুলোতে বা কোন প্ল্যাটফর্মে কাজ করছেন, এমন কেউ কি আছেন? আমার একটা প্রশ্ন ছিল, আমি ইমামুল হক হাসান বলছিলাম। আচ্ছা, আপনি কে বলছিলেন? ইমামুল হক হাসান। আচ্ছা, ইমামুল হক হাসান। আচ্ছা ইমাম ভাই, আপনি বলেন আপনি মানে কোন কোন মার্কেট প্লেসে কাজ করেছেন? না, আমি কাজ করছি না, মানে আমি জানতে চাচ্ছি যে এইসব মানে অনেক মার্কেট প্লেসই তো আছে যেটাকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা না দিলে তো মানে কাজ পাওয়া যায় না নাকি এরকম? আচ্ছা হ্যাঁ, পরীক্ষা তো যেমন আপনার আপওয়ার্ক যেটা দেখালাম আমি, আপওয়ার্কে আপনার সার্টিফিকেশন অ্যাড করার অপশন আছে, ফ্রিল্যান্সারেও আছে, ঠিক আছে? সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন, পিপল পার আওয়ারে আপনি সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন। সো এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষা আসবে কোথা থেকে? আপনার টপিকের ভিতর থেকেই তো, গ্রাফিক ডিজাইনিংয়ের মধ্য থেকেই আসবে, তাই না? আপনি যে রিলেটেড কাজ করেন, আপনার ফটোশপ থেকে আসবে, ইলাস্ট্রেটর থেকে আসবে। সো এই সফটওয়্যারগুলো, এই কাজগুলো যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, পরীক্ষা পাস করা খুব বেশি কঠিন হবে না, কারণ ওখানে এক্সামগুলো হয় আপনার এমসিকিউ, মানে মাল্টিপল কোশ্চেন, তাই না? সো আপনি যদি কাজ জানেন, সেই মাল্টিপল কোশ্চেন থেকে আপনার কারেক্ট অ্যান্সারটি হয়তো বা আপনার বের করতে খুব বেশি কষ্ট হবে না। এরপরেও যদি আপনার পরীক্ষা দিয়ে দিতে কোনো অসুবিধা হয়, ওইটার জন্য কিছু গাইডলাইন আছে, ওইটার জন্য কিছু ট্রিক্স আছে, কিছু টিপস আছে। সো টেনশন করার কিছু নাই, ওকে? আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এমন কেউ কি আছেন যে অলরেডি মার্কেট প্লেসে কাজ করছেন, বা 2-1টা কাজ করা হয়েছে, কিংবা কাজ পাননি কিন্তু মার্কেট প্লেস নিয়ে আপনার অভিজ্ঞতা আছে, এমন কেউ কি আছে? আচ্ছা, না থাকলেও কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শিখবো। সো ভাই ওই যে শাকিল আছে, শাকিল বললো যে ও করছে না। আচ্ছা, শাকিল আপনি একটু মাইক্রোফোনটা অন করেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ শাকিল, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করছেন? একটা করেছিলাম, অ্যাকাউন্ট আছে, তারপর করা হয়নি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তাহলে আপনি আপনার মানে কাজ কিরকম পাচ্ছেন, বা এখন কি কন্টিনিউ করছেন নাকি এখন আর কন্টিনিউ করছেন না? এখন করতেছি না, এখন একটু কাজ শিখবো, এই জন্য আর কি গ্যাপ নিচ্ছি যে স্কিল ডেভেলপ করার জন্য। আচ্ছা, চমৎকার। তো আমাদের মধ্যে একজন অলরেডি শাকিল, সে অলরেডি কাজ করছে মার্কেট প্লেসে, ফাইবারে কাজ করছে, রাইট? freelancer.com এবং ফাইবার, এই ফাইবার এবং freelancer.com দুটাই কিন্তু মানে টপ লেভেলের মানে ওয়েবসাইট, যেখান থেকে আপনারা মানে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ শিখতে পারবেন, করতে পারবেন, সরি। সো শাকিল যেহেতু করতে পারছে, আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমরা কিভাবে মার্কেট প্লেসগুলো থেকে কাজ নেওয়া যায়, কাজ করা যায়, এগুলো শেখার জন্য। তার আগে অবশ্যই আমাদেরকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুটি সফটওয়্যার আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং এই কোর্স আউটলাইনটা তো আপনাদের কাছে আছে হয়তোবা, তারপরে আমি আপনাদেরকে, যাদের নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি আপনাদের এই ফটোশপের এই মানে আমাদের কোর্স আউটলাইনটা দিয়ে দিব যে আমরা কী কাজ শিখবো। এই কোর্স আউটলাইনের বাহিরেও আমরা কিছু কাজ শিখবো, ঠিক আছে? যেমন UI UX এর কথাটা আমরা মানে কিছুটা হইলেও একটা বেসিক আইডিয়া নিব যে কীভাবে একটা ওয়েব টেমপ্লেট কিংবা একটা অ্যাপ টেমপ্লেট তৈরি করা যায়, ওকে? সো ফটোশপ খুবই চমৎকার একটি সফটওয়্যার। আজকে আমি আপনাদেরকে খুবই বেসিক জিনিসগুলো শিখালাম ফটোশপে, যেহেতু আজকে ডে 1, আজকে আপনাদেরকে খুব বেশি প্রেশার দিব না আমি। আমরা নেক্সট ডে থেকে আমরা পরবর্তী, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে। আমাদের ক্লাস শিডিউলটা কি সবাই জানি আমরা? আমাদের ক্লাস শিডিউল হচ্ছে শনিবার, রবিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো আপনারা আগামীকালকে অবশ্যই প্রত্যেকেই সময় মতো জয়েন করবেন। আগামীকালকে আমরা কিছু প্র্যাকটিস করব, হ্যাঁ, কিছু কাজ করব, আমরা কিছু প্রজেক্টের কাজ করব ছোটোখাটো। সেই প্রজেক্টগুলোর কাজ করতে করতে আমরা বিভিন্ন টুলস নিয়ে কাজ করব, বিভিন্ন শর্টকাট কী নিয়ে কাজ করব। সো এগুলোর সম্পর্কে আপনাদের জন্য কালকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস হবে। সো আশা করি আপনারা প্রত্যেকেই এই ক্লাসে অ্যাটেন্ড করবেন, এবং ক্লাসের রেকর্ডিং ফাইলও আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে একটা জিনিস আমি বলি, অনলাইন ক্লাসের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ক্লাস রেকর্ডিং পেয়ে যাব,
এই আশায় করে আমরা কিন্তু ক্লাসে অত মনোযোগী হই না বা কোশ্চেন করি না, মনে হয় যে ক্লাস রেকর্ডিং তো পেয়েই যাব। কিন্তু এই ক্লাস রেকর্ডিংটা দেখেন, আমাদের ক্লাস রেকর্ডিং হবে 3 ঘন্টা 4 ঘন্টার রেকর্ডিং, তাই না? এই 3-4 ঘন্টার রেকর্ডিং আপনি পরবর্তীতে যখন রিভিউ করবেন, 3-4 ঘন্টার রেকর্ডিং রিভিউ করাটাও কিন্তু মানে একটু কষ্টসাধ্য ব্যাপার। সো আপনারা চেষ্টা করবেন যে দিনের কাজ দিনে শেষ করে ফেলা, আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন আমরা শেষ করে ফেলবো। এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আগামীকালকের মধ্যে মানে আজকের মধ্যে আপনারা অ্যাডোবি ফটোশপ আপনাদের সিস্টেমে ইনস্টল করে ফেলবেন। আপনাদের মধ্যে কেউ যদি এই অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে না পারেন বা অপারগ হন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আজকের মধ্যেই জানাবেন, আমি আপনাদেরকে বেস্ট সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। আর যারা পারবেন তারা অবশ্যই সেট আপ করে ফেলবেন। ওকে, আজকের ভাইকে কথা বলতে চাচ্ছিলাম, সিফাত বলছি। ভাইয়া লিংকটা দেবেন, লিংকটা যে আপনার কথা বুঝতে পারছি না আমি, অ্যাডোবি ফটোশপ আপনার কথাটা আমি বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া, আমাদের যদি একটু লিংকটা দিয়ে দেওয়া হয় তাহলে বেটার হয়। বলছি যে যে অ্যাডোবি ফটোশপ ডাউনলোড লিংক, জি জি, আচ্ছা অ্যাডোবি ফটো ট্র্যাক ইউজ করতে হবে ভাইয়া। আচ্ছা আমি বলি, অ্যাডোবি ফটোশপ তো আপনার ফ্রি সফটওয়্যার না, এটা পেইড সফটওয়্যার। সো আমরা বাঙালিদের জন্য আর কি আমরা ক্র্যাক ভার্সনটা ইউজ করবো, যেহেতু আমরা শিখবো। সো ক্র্যাক ভার্সনটা এটা যদিও ইথিক্যাল না, আনইথিক্যাল, তারপরে এখন আমাদের যেহেতু আমরা শেখার জন্য আমরা মানে করবো, আমরা ক্র্যাক ভার্সনটা ব্যবহার করব। আর ফটোশপের বা ইলাস্ট্রেটরের ডাউনলোড লিঙ্ক যদি আপনাদের কাছে না থাকে, আমার কাছে গুগল ড্রাইভে আপলোড করা আছে, আমি গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সেখান থেকে ডাউনলোড করে খুব সহজেই আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ক্র্যাক ফাইল আছে, সেই ক্র্যাক ফাইলটা আপনারা ক্র্যাক করে নেবেন। ঠিক আছে? তবে যাদের কাছে আছে তারা অবশ্যই ইনস্টল করে নেবেন, সমস্যা নেই। কারণ আমার কাছে যে ফাইলটা আছে এটা অলমোস্ট 2 জিবির মতো, 2 জিবি ডাউনলোড করাও কিন্তু একটু ডিফিকাল্ট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কথা বলতে চাইছিলাম। জি জি, অবশ্যই বলুন। হ্যাঁ ভাইয়া, ওই মানে ওটা কি ভার্সন কি ওই সিসি লাগবে নাকি 7.0 যে কোনো একটা হইলেই না হবে? না, 7.0 অবশ্যই হবে না, কারণ 7.0 হচ্ছে 2007 এর মডেল, মানে ভার্সন, সরি। ঠিক আছে, আপনাকে অবশ্যই অ্যাডোবি CS6 থেকে অ্যাডোবি সিসি অথবা হচ্ছে 2020 তে আসতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ওই যে লেটেস্ট কাজগুলো করবো, যেমন ওয়েবসাইট, তারপর অ্যাপ, এগুলোর জন্য যখন কাজ করবো, তখন আমাদের অবশ্যই একটু আপগ্রেডেড সফটওয়্যার হলে আমাদের কাজের সুবিধা হবে। ফটোশপ 7 যেটা 7.0 সেটা দিয়ে যে কাজ হবে না তা না, কাজ হবে, কিন্তু সেটাতে আমি যেই সফটওয়্যারটা দিয়ে দেখাচ্ছি সেখানে অনেক কিছু ইজিলি আপনারা করতে পারবেন। ফটোশপ 7-এ আপনাকে অনেকটা ম্যানুয়ালি করে নিতে হবে, বুঝতে পারছেন? সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপডেটেড সফটওয়্যার নিয়ে ইউজ করেন। কারণ ফ্রিল্যান্সিং যে করবেন আপনারা, ফ্রিল্যান্সাররা কী করে, ফ্রিল্যান্সারদেরকে প্রজেক্ট ফাইল কিন্তু সাবমিট করতে হয় ক্লায়েন্টকে যখন প্রজেক্ট ফাইল সাবমিট করবেন, ক্লায়েন্টকে যদি আপনি আপডেটেড ভার্সন সাবমিট করতে না পারেন, ক্লায়েন্ট কিন্তু মন খারাপ করবে। সো আপডেটেড ফাইল অলওয়েজ সাবমিট করতে হবে ক্লায়েন্টকে। যদি আমরা লোকাল মার্কেটে কাজ করতাম, যে হ্যাঁ আমি লোকাল মার্কেটে কাজ করছি, আমার একটা প্রিন্টিংয়ের দোকান আছে, আমি প্রিন্টিংয়ের জন্য কাজ করছি, সেক্ষেত্রে আমি 7 দিয়ে কাজ করি, 10 দিয়ে কাজ করি, সেটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যখন আউটসোর্সিং করব, অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে আপডেটেড ভার্সন নিয়ে কাজ করতে। কারণ হচ্ছে আমি যখন ক্লায়েন্টকে আমার সোর্স ফাইল মানে আমার প্রজেক্ট ফাইলগুলো দিব, তখন আপডেটেড ভার্সনের সোর্স ফাইলটা আমাকে তাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা ভাইয়া, সেজন্য আমাদের মানে সিসিটা মানে রাখলে কি ভালো হবে বোঝার ক্ষেত্রে? আমরা এখন তো বর্তমান শিখতেছি, সেজন্য কি ওই সিসিটা রাখলে কি সুবিধা হবে নাকি অন্য কোনো ভার্সন কাইন্ডলি যদি একটু বলেন। আচ্ছা, অন্য কোনো ভার্সন বলতে আমি বলবো যে সিসিটাও রাখতে পারেন। সিসির সাথে এই 2020-র কোনো পার্থক্য খুব একটা নাই। 2020টাও কিন্তু সিসি, অ্যাডোবি ফটোশপ সিসি 20, হ্যাঁ। অ্যাডোবি ফটোশপ সিসিরও অনেকগুলো ভার্সন আছে, 17, 19, 18, 20, ঠিক আছে, 11। সো এটাও সিসি, সমস্যা নাই। CS6 আছে, CS5 আছে, CS4 আছে, মানে আপনাদের যার যেটা সুবিধা হয়। তবে CS6-এর নিচে কেউ ব্যবহার করেন না, CS6-এর উপরে চলে আসেন। CS6-এর পরে কিন্তু সিসি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তবে আমি প্রেফার করবো যদি সম্ভব হয় লেটেস্ট ভার্সন ইউজ করা, যদি সম্ভব না হয়
যে হ্যাঁ আমি তো উইন্ডোজ 10 ইউজার না, আমি তো উইন্ডোজ 7 চালাই, তাহলে আমি বলবো অ্যাডোবি CS6 বা সিসি আপনি ব্যবহার করেন, লেটেস্ট ভার্সনে না আসলেও হবে, সমস্যা নেই। বাট যদি আপনি উইন্ডোজ 10 ইউজার হন, আমি বলবো যে অবশ্যই ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সনটা ইউজ করতেন। আচ্ছা ভাইয়া, মানে বলতে চাচ্ছিলাম যে CS8 কি একটা ভার্সন আছে নাকি 8.0? CS CS 8.0 এরকমের কোন ভার্সন আছে নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার এই একটা কথা বলি, জি যে আমরা কোন টুলসটা দিয়ে শিখবো, ঠিক আছে, আমাদের লিঙ্কটা দিয়ে দেন। তো ভার্সন ওটা আমরা লেটেস্ট, ওটা তো পেইড, আমরা জানি সবাই ফটোশপ পেইড সার্ভিস, আমরা লেটেস্ট ভার্সন কাজ করতে করতে ওটা আমাদের আয়ত্ত হয়ে যাবে। বাট আপনি যে টুলসটা দিয়ে কাজ শিখাবেন আমাদের, ওই টুলসটা কি ফ্রি, মানে ক্র্যাক ইউজ করতে পারবো আমরা? প্রত্যেকটা ভার্সনকেই আপনি ক্র্যাক করতে পারবেন, অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর ভার্সন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ওই লিঙ্কটা যদি সবাইকে দিয়ে দেন, তাহলে আর কোনো এখানে প্রশ্ন থাকে না, পরে আমরা লেটেস্ট ভার্সন গুলো আস্তে আস্তে আমাদের আয়ত্তে হয়ে যাবে, কিভাবে আমরা ক্র্যাক করবো বা কি করবো। আপনার যে টুলসটা দিয়ে আমাদের শিখেছেন, ওই লিঙ্কটা একটু কাইন্ডলি দিয়ে দিবেন আমার আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ঠিক আছে, ভাই একটু কথা বলেছে যে আপনারা যারা পারবেন ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন, যারা পারবেন না তাদেরকে আমি ডাউনলোড লিংক দিয়ে দিব, এটা আমি বলেছি। সো এটা নিয়ে আপনি টেনশন করার কিছু নাই। সেটাই ভালো হবে। সো ডাউনলোড লিংকটি আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি আছে সেই গ্রুপে আমি আপনাদেরকে আপাতত শেয়ার করে দিচ্ছি। পরবর্তীতে আমাদের ফেসবুক গ্রুপ হয়ে গেলে তখন আমরা ওই গ্রুপের মধ্যে আমাদের ক্লাস ওয়ার্ক, তারপর আমাদের প্রয়োজনীয় কোনো তথ্য বা কোনো যাই থাকুক না কেন আমরা সেই ফেসবুক গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনা করে নেব। সো ওভারঅল আজকে আমি আপনাদেরকে এই পর্যন্তই ক্লাস নিচ্ছি, যেহেতু আজকে প্রথম দিন। আর আগামীকালকে আমি প্রত্যেকের নিকট অনুরোধ করব, তার আগে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আর কারো কোনো সে আছে কিনা, আর কারো কোনো মতামত বা কোনো কথা বা কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, সবাই যেহেতু সাইলেন্ট আছে তাহলে আমি ধরে নিচ্ছি যে কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ক্লাসে অ্যাটেন্ড করেছেন, এবং আমি আশা করব আপনারা প্রত্যেকটি ক্লাসেই আপনারা আগ্রহের সাথে এবং সময় নিয়ে আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর আপনাদের যাবতীয় যে কোনো কোর্স রিলেটেড যে কোনো সমস্যা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা ক্লাসের আওয়ারেও হতে পারে, ক্লাস আওয়ারের বাইরেও হতে পারে। আর যে কোনো ধরনের কমপ্লেক্সিটি, যে কোনো সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমি আছি। আর আমার নাম হচ্ছে, যারা পরবর্তীতে জয়েন করেছেন হয়তো জানেন না, আমার নাম কামরুল ইসলাম। সো আপনাদের যা কিছুর প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার যদি কোনো কোর্স রিলেটেড কোনো কোয়েরি থাকে, কোনো কিছু জানতে হয়, আমাদের কোর্স কোঅর্ডিনেটর সাইফুদ্দিন ভাইয়া আছেন, উনি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবে হেল্প করতে। এছাড়াও স্যার আপনার ফেসবুক লিংকটা একটু আচ্ছা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। আচ্ছা হ্যাঁ, আমি আমার ফেসবুক লিংকটাও দিয়ে দেবো, নো প্রবলেম। সো সবাই ভালো থাকবেন, আর আপনারা প্রত্যেকে অবশ্যই আজকের মধ্যেই ফটোশপটা ইনস্টল করে ফেলবেন। আমি হয়তোবা আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে দিয়ে দিব। আমি এখনো লাঞ্চ করিনি, সো লাঞ্চের পরপরই আমি আপনাদেরকে দিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন স্যার।